হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের আয়নীয় ও সমযোজী বন্ধনের লেকচার নাম্বার 2, যেখানে আমরা আমাদের পরমাণুর যে লাভ লাইফ সেটাকে কিন্তু কন্টিনিউ করতে চলেছি। আগের দিন আমরা দেখেছিলাম আমাদের আয়নীয় বন্ধন, আর আজকের আমাদের টপিক হবে আমাদের সমযোজী বন্ধন। তাহলেই কিন্তু আমাদের এই যে চ্যাপ্টারটা সেটা কিন্তু একদম কমপ্লিটলি ফিনিশ হয়ে যাবে। তোমরা আগের লেকচারেও দেখেছো যে আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার হাতে একদম বানিয়ে বানিয়ে দেখেছিলাম। আজকের লেকচারেও কিন্তু সেম হবে, বরং আজকের লেকচারে আমরা আরো বেশি স্ট্রাকচার বানাবো। তাই অবশ্যই কিন্তু একটা খাতা এবং পেন নিয়ে আমার সাথে বসে পড়ো, এবং আমি যে স্ট্রাকচারগুলো নিজে হাতে বানাবো সেগুলো কিন্তু তোমরাও আমার সাথে সাথে বানাবে। তাহলেই কিন্তু তোমাদের মাথায় একদম এই জিনিসগুলো গেঁথে যাবে। তো যেভাবে আমি পড়াচ্ছি চ্যাপ্টারটাকে সেভাবে পড়ো। এই চ্যাপ্টারটা অনেকের কাছেই কঠিন মনে হয়, কিন্তু আমার কাছে পড়ার পর কিন্তু তোমাদের এই চ্যাপ্টার একটুও কঠিন মনে হতে পারবে না, কারণ আমি একদম বেসিক থেকে শুরু করে তোমাকে একদম অ্যাডভান্সে নিয়ে যাব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা বলি যে আমাদের এই যে রাসায়নিক বন্ধন সেটা কেন হয়। আগের দিনই আমরা বলেছিলাম কারণ আমরা প্রত্যেকেই কিন্তু স্টেবিলিটি খুঁজি, তাই তো? তার মানে আমাদের মূল মন্ত্রটাই হচ্ছে আমাদের স্টেবিলিটি। আমরা কি বলেছিলাম আগের লেকচারেই, যে পৃথিবীতে সবাই যেমন স্টেবল হতে চায় তেমনি পরমাণুগুলোও চায় কি স্টেবল হতে। তা আমাদের স্টেবল এলিমেন্ট কারা থাকে, কারা আমাদের সুস্থিত মৌল, আমাদের নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাসদের মতো সবাই হতে চাইবে। তাহলে পরমাণুগুলো কি চাইবে, আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো নিজেদের সর্ববহিস্থ কক্ষে 8টা করে বা 2টো করে কিন্তু ইলেকট্রন করে নিজেদের পূর্ণ শান্তিতে থাকতে। 2টো বা 8টার গল্প কি ছিল? আমরা বলেছিলাম যে হিলিয়ামের আমাদের পরমাণু ক্রমাঙ্কই 2, অর্থাৎ তার কে কক্ষে কি থাকে, 2টো করে ইলেকট্রন থাকে। তাহলে কারুর যদি আমাদের কে কক্ষ উপস্থিত থাকে একদম ছোট, যেরকম আমাদের হাইড্রোজেন, আমাদের লিথিয়াম, আমাদের কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে এরা কি করে, এরা আমাদের হিলিয়ামের মতো হওয়ার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু বাদ বাকি সবাই, তাহলে রেস্ট অল, বাদ বাকি প্রত্যেকে কি করে, তাদের সর্ববহিস্থ কক্ষে আমাদের 8টা করে ইলেকট্রন আনার চেষ্টা করবে। এটা এল কক্ষ হতে পারে, এম কক্ষ হতে পারে, এন কক্ষ হতে পারে, ঠিক আছে? তাহলে বাদ বাকি সবাই কি চেষ্টা করবে, আমাদের বাকি যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে যেরকম নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে? তাহলে প্রত্যেকের মতো কি করতে চাইবে, ঠিক আছে? এদের প্রত্যেকের মতো কিন্তু শেষ কক্ষে আমাদের 8টা করে ইলেকট্রন করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এই স্থায়িত্ব পাওয়ার তাগিদেই তারা কি করে, একে অপরের সাথে রাসায়নিক বন্ধন করে ফেলে, তাই তো? তার কি কি উপায় ছিল? একটা ছিল যে আমি একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, তাই তো? এ নিয়ে নিল, তাই তো? তাহলে তখন কি হতো, তখন হতো আমাদের আয়নীয় বন্ধন, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছি। আর একটা হচ্ছে আমাদের শেয়ারিং এর। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা দুজন কিন্তু একই জিনিসটাকে শেয়ার করে নিচ্ছি, তাই তো? তাহলে নিজেদের মধ্যে আমরা যদি ইলেকট্রন ভাগাভাগি করি তাহলে তখন কিন্তু আমাদের তৈরি হবে কি, আমাদের সমযোজী বন্ধন, ঠিক আছে? তাহলে এখন কি, আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আগের দিন আমরা এই অ্যানালজিটা নিয়েছিলাম যে এখানে কি করছে, কেউ একজন কিছু একটা দিচ্ছে, তাই তো? এখানে কেউ একজন কিছু দিচ্ছে, যেমন গোলাপ ফুল এখানে কি দেওয়া হচ্ছে, আর একজন কি সেই গোলাপ ফুলটা নিয়ে নিচ্ছে, তাই তো? তাহলে এ কি করছে, সেই গোলাপ ফুলটা নিয়ে নিচ্ছে, তাই তো? তাহলে কেউ কিছু একটা দিচ্ছে, অন্যজন কিছু একটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ কেউ আমাদের দাতা যে দেয়, আর একজন কেউ হচ্ছে আমাদের গৃহীতা যে নিচ্ছে, তাই তো? তাহলে যখন আমাদের দাতা এবং গৃহীতার কনসেপ্ট থাকবে তখন আমরা কি বলবো, যে এদের মধ্যে আয়নীয় বন্ধন ঘটছে। তাহলে তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবীদের মধ্যে এরকম দাতা এবং গ্রহীতার সম্পর্ক হয়ে থাকে তাহলে বলবে যে তোরা আয়নীয় বন্ধনের মধ্যে কিন্তু এখন আছিস, ঠিক আছে? আবার কিছু কিছু আমাদের হেলদি রিলেশনশিপ থাকে যেখানে কিন্তু আমরা একটাই জিনিস একে অপরের সাথে কিন্তু শেয়ার করে নিই। তাহলে যখন এরকম আমাদের শেয়ারিং হবে, অর্থাৎ শেয়ারিং ইজ কেয়ারিং এ আমরা বিশ্বাসী থাকবো, তখন কি বলবো, যে তখন কিন্তু আমরা সমযোজী বন্ধনে আবদ্ধ আছি। তাহলে তোমাদের কোনো ভালো বন্ধু বান্ধবী যদি এরকম শেয়ারিং ইজ কেয়ারিং সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে তাকে বলবে যে তোরা কিছুই না, তোরা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ আছিস। জোকস অ্যাপার্ট, এটা পরমাণুদের লাভ লাইফ ছিল, ঠিক আছে? তোমাদের লাভ লাইফ তো নেই, কি বলবো। যাই হোক, তারপর চলে আসি আমাদের সমযোজী বন্ধনে। তো সমযোজী বন্ধনের মূল মন্ত্র কি, শেয়ারিং ইজ কেয়ারিং, ঠিক আছে? সেটা সম্পর্কে কি আমাদেরকে জানতে হবে যে কিভাবে তারা শেয়ার করে। তাহলে এদের মূল মন্ত্র কি, এরা বলবে যে চল ভাই কেউ কাউকে পুরোপুরি ইলেকট্রন দেবো না, বরং আমরা আমাদের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো নিজেদের মধ্যে সমানভাবে শেয়ার বা ভাগাভাগি করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে সমযোজী বন্ধন কাকে বলে যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? দেখো, আমরা আগের দিনই দেখলাম যে আয়নীয় বন্ধনে ধাতু ইলেকট্রন দেয় আর অধাতু কি ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন দিচ্ছে কে, ধাতু, ইলেকট্রন নিচ্ছে কে, অধাতু। কিন্তু সমযোজী বন্ধনে কেউ কাউকে ইলেকট্রন একেবারে দিয়ে দেয় না। তাহলে এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এবার তাহলে যদি সমযোজী বন্ধন কাকে বলে সেটা কি লিখবো, বলবো যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সেটা অষ্টকপূর্তি করে বা দ্বৈতপূর্তি করে হতে পারে, লাভের আশায়। অর্থাৎ আমি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত হতে চাইছি, তার মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছি। তাহলে এই আশায় যখন দুটি বা তার বেশি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে কি করে, ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়েই কি করে, তাকে সমভাবে ব্যবহার করে, তাকে কি বলি, আমরা সমযোজী বন্ধন বলি। এবার তাহলে যদি আমি বলি যে আমাদের সমযোজী যৌগ কি, তাহলে বলবো যে যারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা যৌগ গঠন করে সেই যৌগকেই আমরা কি বলে থাকি, একটা সমযোজী যৌগ বলি। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, যেরকম হচ্ছে আমাদের HCl। তাহলে আমরা বলছি হাইড্রোজেনের কথা, ঠিক আছে? হাইড্রোজেন কি, আচ্ছা একটু সাইডে লিখি। হাইড্রোজেন কি,
হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের আমাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, তার মানে তার একটাই কক্ষ আছে, কে কক্ষ, তার মধ্যে আছে কিন্তু আমাদের একটা ইলেকট্রন। তাহলে আমাদের এটাই সর্ববহিস্থ কক্ষ, তাহলে এটাই কিন্তু আমাদের বন্ধনে পার্টিসিপেট করবে, ঠিক আছে। কিন্তু আমাদের যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক 17, অর্থাৎ কি প্রথমে 2 রাখা যায়, তারপর 8 করে রাখা যায়, তাহলে 2 আর 8 10, তারপর কি 7 করে রাখা যায়। তাহলে এর কে কক্ষে আছে কি দুটো ইলেকট্রন, এল কক্ষে আছে 8টা ইলেকট্রন এবং এম কক্ষে আছে 7টা ইলেকট্রন। এবার আমরা জানি যে সবসময় আমাদের যে যোজক ইলেকট্রন অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, সেগুলোই কিন্তু আমাদের বন্ধনে পার্টিসিপেট করে, অর্থাৎ আমাদের মাত্র 7টা ইলেকট্রন কিন্তু বন্ধনে পার্টিসিপেট করবে, এই 7টা, তাই তো। আর হাইড্রোজেনের কটা ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করবে, এই একটা। এবার বলছে HCl, তার মানে একটা হাইড্রোজেন আছে আর একটা ক্লোরিন আছে, এদের প্রেম কাহিনী সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, তাই তো। তাহলে আমরা এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, একে কি করছি, একে আমি একটা পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে এই একটা পয়েন্টের মাধ্যমে দেখালাম এই একটা ইলেকট্রন। এবার ক্লোরিনের কি আছে, 7খানা আমাদের ইলেকট্রন রয়েছে, যাদের দ্বারা কি আমাদের বন্ধন তৈরি হবে, তাই তো। তাহলে আমরা একটা কাজ করি, ওকে আমরা ক্রস চিহ্নের মাধ্যমে দেখাই, তাহলে একটা ইলেকট্রন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা ইলেকট্রন কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার বলো আমাদের ক্লোরিন কি খুশি আছে? ক্লোরিন বলছে আমি একদম খুশি নেই রে, আমার যদি একটা ইলেকট্রন আমি পেয়ে যেতাম তাহলেই এটা আমার 2,8,8 হয়ে যেতে পারতো, যেটা কি, যেটা হচ্ছে আমাদের সুস্থিত আর্গনের মতো। আবার হাইড্রোজেন বলছে আমিও যদি একটা পেতাম না তাহলে আমার কিন্তু এটা 2 হয়ে যেত আর আমি হিলিয়ামের মতো সুস্থিত হয়ে যেতে পারতাম। তাহলে দুজনেরই কিন্তু আক্ষেপ, কেউ কাউকে দিয়ে খুশি হতে পারবে? হাইড্রোজেন বললো আমি একটা ইলেকট্রন তোকে দিয়ে দিচ্ছি, তাহলে তো হাইড্রোজেনের শূন্য হয়ে গেল, শূন্য তো কোনো আমাদের নোবেল গ্যাস না, তাহলে ওটা কি ভালো হবে? হবে না। আবার ক্লোরিন বললো আমি তোকে একটা দিয়ে দিচ্ছি, তোর তো একটা দরকার, তাহলে তোর 2,8,6 হবে, তাহলে দিলে কি কোনো লাভ হবে? হবে না। তাহলে এমন একটা কেস যেখানে কিন্তু কেউ দিলে বা কেউ নিলে, যখন এরকম লাভের কোনো সিনই নেই আমাদের কাছে, তাহলে আমরা কি করবো, তখন শেয়ারিং করবো। তাহলে এই ক্লোরিন বলছে ভাই দেখ, তোর কাছে একটা ইলেকট্রন রয়েছে, আমার কাছে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, একটা কাজ কর, তোর থেকে আমাকে একটা ইলেকট্রন শেয়ার করে দে। হাইড্রোজেন বললো হ্যাঁ আমার মন খুব ভালো, আমি তোকে দিয়েছি। কিন্তু হাইড্রোজেন বললো আমার একটা শর্ত আছে, তুই যে আমার থেকে একটা ইলেকট্রন নিলি না, अगर कुछ देंगे तो कुछ लेंगे भी। তুই যে আমাকে একটা ইলেকট্রন দিলি, আমিও তাহলে তোর থেকে একটা ইলেকট্রন নেবো। তাহলে হাইড্রোজেন বললো তোর থেকেও আমাকে একটা ইলেকট্রন দিয়ে দিত। ক্লোরিন বললো ঠিক আছে, তোর থেকে আমি যেমন নিচ্ছি আমিও তাহলে তোকে একটা দিয়ে দেবো। তাহলে দেখ আমাদের ক্লোরিন কিন্তু আমাদের হাইড্রোজেনকে একটা ইলেকট্রন দিয়ে দিল, ঠিক আছে। এইবার তাহলে আমি বলতে পারি এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন, এদের মাঝখানে কি হলো, একটা বন্ধন তৈরি হলো। দুটো ইলেকট্রন যখন থাকবে, আমি কি বলছি, দুটো ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ড, কি বলছি, দুটো ইলেকট্রন ইজ ইকুয়াল টু একটা বন্ড। কি রকমের বন্ড? তখন হচ্ছে আমাদের কোভালেন্ট বন্ড, যেটাকে কিন্তু তোমরা দেখেছো এরকম আমরা একটা লাঠি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এই লাঠিটার অর্থ কি, এটা একটা রিপ্রেজেন্টেশন। এর মানে কি, এর মানেই হচ্ছে কিন্তু আমাদের দুটো ইলেকট্রন থাকছে এদের বন্ধনে। আচ্ছা তাহলে এই ইলেকট্রনগুলো কি, এই ইলেকট্রনগুলো কি বন্ধন করছে? না। তাই এদেরকে আমরা বলি নিঃসঙ্গ ইলেকট্রন, এদেরকে আমি কি বলছি, নিঃসঙ্গ ইলেকট্রন। কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন আছে দেখো, এখানে কিন্তু ক্লোরিন এ 6টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে, নিঃসঙ্গ মানে ওর কোনো সঙ্গ নেই, নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন। এদেরকে আমরা কি বলি, এদেরকে বলি লোন ইলেকট্রনস। আচ্ছা যদি বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে কি বলবো, তাহলে বলবো এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমি কি বলবো, এখানে বলবো 3টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, ঠিক আছে। তোমরা জুতো পড়ো কতগুলো? দুটো। ক জোড়া জুতো পড়ো? একটা। তেমনি ভাবে এখানে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে? 6টা। ক জোড়া রয়েছে? 3টে। বোঝা গেল আমার কথাটা? আশা করি একদম ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আরো ক্লিয়ার হবে ধীরে ধীরে, চিন্তা কিসের। তারপর চলে আসি আমাদের কি সমযোজী যৌগ কাকে বলে। তো সমযোজী যৌগ কাকে বলে, যে অণুগুলোর মধ্যে পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকেই আমরা কি বলবো, সমযোজী যৌগ বলবো। যেরকম আমাদের H2O, CO2, CH4, অ্যামোনিয়া, NH3, এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে কিন্তু দেখবো, ঠিক আছে। আচ্ছা শর্ট ট্রিক কি, আগের দিনই আমরা বলেছিলাম, যদি ধাতু প্লাস অধাতু হয় তাহলে সেটা আয়নীয় যৌগ, যদি অধাতু প্লাস অধাতু হয় তাহলে সেটা কি আমাদের হচ্ছে সমযোজী যৌগ, তাই তো। তাহলে আমরা এটাকে করে করে দেখবো, ঠিক আছে। লেখা দেখে আমরা সমস্ত কিছু বুঝবো না, আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তাহলে একটা জিনিসই মাথায় রাখবে, যে আমাদের যদি ধাতুর সাথে, নিজেরা খাতায় লিখে ফেলো, ধাতুর সাথে যদি অধাতু হয় তাহলে কি তৈরি করবে, তাহলে তৈরি করবে আমাদের আয়নীয়। যদি অধাতুর সাথে অধাতু থাকে তাহলে কি তৈরি করবে, তাহলে অধাতুর সাথে অধাতু থাকলে তৈরি করবে আমাদের সমযোজী। তাহলে আমার কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? যদি আমাদের ধাতুর সাথে অধাতু দেখি তাহলে বলবো আয়নীয় যৌগ গঠন করছে, যদি অধাতুর সাথে অধাতু দেখি তার মানে বলবো যে ওরা সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ তৈরি করছে। বোঝা গেল এই কনসেপ্টটা? ঠিক আছে। এবার তাহলে আমরা প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন আমাকে বলছে HCl, হাইড্রোজেন, ক্লোরিন, লাস্টে আম আছে? নেই। লাস্টে যদি আম থাকে তাহলে হিলিয়াম বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকে কি আমাদের ধাতু। এক্সেপশন কি, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, 3টে ধাতু যাদের কিন্তু নামের শেষে আম নেই কিন্তু তারা কিন্তু ধাতু, ঠিক আছে।
আচ্ছা, হাইড্রোজেন আম নেই, ক্লোরিন আম নেই, তার মানে দুটোই কি আমাদের অধাতু, তার মানে এটা কি হবে, এরা কিন্তু অধাতু অধাতু, অর্থাৎ এরা কিন্তু আমাদের সমযোজী যৌগ। ঠিক আছে। আচ্ছা, NaCl, NaCl কি হচ্ছে, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম, তাহলে আম আছে মানে ধাতু, তার মানে ধাতু, আর ক্লোরিন অধাতু, তাহলে কি ধাতু অধাতু, তার মানে এটা কিন্তু আমাদের আয়নীয় যৌগ। ঠিক আছে, এরকম চিহ্নিত করতে বলবে, বলবে যে নিচের যৌগটিতে কোন প্রকারের বন্ধন বর্তমান, তাহলে আমাকে তখন বলতে হবে সমযোজী না আয়নীয়। বলতে পারে নিচের যৌগটি কিরূপ যৌগ, সমযোজী না আয়নীয়, তখন বলতে হবে। ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, সিএ কি ক্যালসিয়াম, তাহলে যেই ক্যালসিয়াম আম থাকবে তার মানে কি এটা হচ্ছে কিন্তু আমাদের আয়নীয় যৌগ। বলছে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম তার মানে আয়নীয়, ধাতু দেখলেই আয়নীয়, আর ভাবতে হবে না। ক্যালসিয়াম অক্সাইড CaO, তাহলে এটাও কি হবে, আয়নীয়। NH3, নাইট্রোজেন হাইড্রোজেন, তাই তো, অ্যামোনিয়া, তাই তো, নাইট্রোজেন হাইড্রোজেন, তার মানে লাস্টে আম নেই, তার মানে এগুলো কি অধাতু অধাতু, তার মানে সমযোজী। H2O, হাইড্রোজেন অক্সিজেন, তাহলে সমযোজী, কারো শেষে আম নেই। তারপর হচ্ছে আমাদের H2, H2 মানে কি, H2 মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন, তার মানে কি সমযোজী। ঠিক আছে। বলছে অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন, তার মানে কি বলবো, লাস্টে আম নেই, তার মানে এটাও কি হবে, এটাও হবে আমাদের কি সমযোজী। আচ্ছা, HF, হাইড্রোজেন ফ্লুরিন, লাস্টে আম নেই, তার মানে কি সমযোজী, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের সমযোজী। NaBr, সোডিয়াম ব্রোমিন, সোডিয়াম, তার মানে কি আম আছে মানে ধাতু, তার মানে আয়নীয়। ঠিক আছে। C6H12O6, এটা কি, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ, তাই তো, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, লাস্টে আম নেই, তার মানে কি সব হচ্ছে অধাতু, তার মানে সমযোজী। C6H6 বেনজিন, তাহলে কার্বন হাইড্রোজেন, লাস্টে আম নেই, তার মানে কি সমযোজী। ঠিক আছে। C12H22O11 চিনি, এটা কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন, তার মানে কি কারোর শেষে আম নেই, একটাও ধাতু নেই, সব অধাতু, তার মানে কি এটাও আমাদের সমযোজী। তাহলে আমি কি সমস্তটা ঠিক বললাম? বললাম। তাহলে এরকম ভাবেই কি আমরা সমস্ত কিছু বাছাই করতে পারবো? পারবো। তাহলে আমি এবার যদি বলি যে এমন কি কোনো যৌগ আছে যেখানে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন উভয়ই কিন্তু উপস্থিত? হ্যাঁ, তাহলে সেরকমও কিন্তু আমাদের আছে। কে কে? ধরো NaHCO3, দেখো এখানে কি সোডিয়াম, এটা যখন আমি ভাঙবো তাহলে কি হবে, দেখো সোডিয়াম NaHCO3, তাহলে সোডিয়ামটা Na প্লাসে ভাঙবে, আর HCO3 কি হবে, HCO3 কিন্তু মাইনাসে ভেঙে যাবে। ঠিক আছে। এটার স্ট্রাকচার কেমন হবে, দেখো কার্বন, তো এই যে কার্বন, এই কার্বনের সাথে কি হবে, এখানে একটা অক্সিজেন থাকলো, এখানে কি থাকলো, এদিকে একটা অক্সিজেন থাকলো, আর এদিকে কি থাকলো, OH থাকলো। এবার কার্বনের কি হতে হবে, চারটে হাত, তাহলে চারটে হাত হয়ে গেছে, কিন্তু অক্সিজেনের হতে হয় দুটো হাত, কিন্তু এই অক্সিজেনের তো আমাদের একটা হাত কি ফাঁকা পড়ে রয়েছে, তাহলে এর মাথায় কিন্তু আমাদের মাইনাস থাকে। তাহলে দেখো এখানে আমি কি দেখছি, এখানে আমি দেখছি হাইড্রোজেন কার্বন অক্সিজেন সব কিন্তু আমাদের এদের মধ্যে কি, এদের মধ্যে পরস্পর কিন্তু আমাদের সমযোজী বন্ধন অবস্থিত। তাহলে আমি কি বলবো, যে এদের মাঝখানে কিন্তু আমাদের সমযোজী বন্ধন উপস্থিত, তাই তো। কিন্তু আমি যদি বলি Na প্লাস আর HCO3 মাইনাস, তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে কি অবস্থিত, তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে কিন্তু আছে আমাদের সেই ভালোবাসা, যেটা কি, সেটা হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। তাহলে এদের মাঝখানে আবার কি আছে, আমাদের আয়নীয় বন্ধন উপস্থিত আছে। তাহলে দেখো এখানে ধাতু রয়েছে, আবার এদের মধ্যে কিন্তু সবকটা অধাতু, তাহলে এদের মধ্যে আমি সমযোজী বন্ধন লক্ষ্য করব। আবার Na প্লাস HCO3 মাইনাস কি আমাদের প্লাস মাইনাসের আকর্ষণ বলের দ্বারা যুক্ত, যেটা কি আমাদের আয়নীয় বন্ধন। তাহলে এটা একটা এক্সাম্পল হলো। আর কি এক্সাম্পল হয়, হ্যাঁ হয়, যেরকম NaCN, তাহলে এটাও ভাঙলে কিরকম হবে, এটাও ভাঙলে তৈরি হবে কি, কিসে ভাঙছে সেটা তোমাদের মনে রাখতে হবে না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। Na প্লাস CN মাইনাস, তাই তো, তাহলে CN কার্বন নাইট্রোজেন, এদের মধ্যে কি আছে, এদের মধ্যে আমাদের সমযোজী বন্ধন রয়েছে। আর এই যে প্লাস আর মাইনাস, এদের মধ্যে কি আছে, এদের মধ্যে আছে কিন্তু আমাদের আয়নিক বন্ড। বোঝা গেল? আচ্ছা, আরো এক্সাম্পল হতে পারে, হ্যাঁ, KCN ধরে নাও তুমি, তাহলে KCN এর মধ্যেও একই জিনিস হবে, K প্লাস আর Cl মাইনাস, তাহলে এই CN মাইনাস আর K প্লাস এদের মধ্যে কি আছে, এদের মধ্যে আছে আমাদের আয়নিক বন্ড। আর CN মাইনাসের মধ্যে আমি যদি বলি তাহলে কি হবে, দেখো কার্বন CN মাইনাস, তাই তো, যে এটা এরকম ভাবে ব্র্যাকেটের মাধ্যমে দেখাচ্ছি, আর এর মাথায় কি আমি মাইনাস চিহ্ন দিচ্ছি, চারটে বন্ড করছি না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সমযোজ্যতার পরিচয়। তাহলে সমযোজ্যতা তাহলে কি, দেখো সমযোজ্যতা, এই টপিকটা তাহলে ক্লিয়ার হয়ে গেল তো। ঠিক আছে। এবার আসি আমাদের সমযোজ্যতায়। সমযোজ্যতা কি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যখন দুটো পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমান সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়ই তা সমভাবে ব্যবহার করে, তাহলে সমযোজী বন্ধন এই গঠনের ক্ষমতাকেই আমরা কি বলে থাকি, তখন তার সমযোজ্যতা বলে থাকি। ঠিক আছে। অর্থাৎ সমযোজী বন্ধনের যে গঠন করছি আমরা ইলেকট্রন জোড়ের মাধ্যমে, সেই ক্ষমতাটাকেই আমরা বলে দিই হচ্ছে আমাদের সমযোজ্যতা। ঠিক আছে। সমযোজ্যতার পরিমাপ কি করে করব, আমরা দেখবো যে কতগুলো ইলেকট্রন জোড় তারা তৈরি করছে, তাহলে আমি বলবো যে যতগুলো ইলেকট্রন জোড় গঠন করবে এই বন্ধনটা করার জন্য, সেই জোড়ের সংখ্যাকেই আমরা বলবো কি, তার সমযোজ্যতা। যেরকম আমরা এক্সাম্পল দেখবো, হাইড্রোজেনের জন্য আমাদের 1, অক্সিজেনের জন্য দেখবো আমাদের 2, নাইট্রোজেনের জন্য আমরা দেখবো আমাদের 3। তো এটা করে করে দেখি না, নাহলে বুঝতে পারবো না।
প্রথমে বলছে কি আমাদের হাইড্রোজেন, তাই তো? তাহলে হাইড্রোজেনের কনসেপ্টে চলে আসি। দেখো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আমাদের 1, অর্থাৎ ওর কিন্তু কে কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এটাই আমাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। তাহলে এটাই কি আমাদের 1 থাকলো। H2 তার মানে কতগুলো আছে? এদিকে একটা H রয়েছে, এদিকে একটা H রয়েছে। তাহলে এই যে প্রথম হাইড্রোজেন, তারও বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এরও কিন্তু বাইরের কক্ষে একটা ইলেকট্রন, তাই তো? তাহলে এই হাইড্রোজেন বলছে আমার যদি দুটো ইলেকট্রন হতো তাহলে কতই না ভালো হতো। এই হাইড্রোজেন বলছে আমার থেকে নিয়ে নে, তাহলে এই হাইড্রোজেন কি করলো? এর থেকে নিয়ে নিল। কিন্তু এই হাইড্রোজেন বলছে কুছ দেঙ্গে আগার তো কুছ লেঙ্গে ভি। তাহলে এই হাইড্রোজেন কি বলছে? আমি যেমন তোকে দিয়েছি তোকেও আমাকে দিতে হবে। তাহলে এই হাইড্রোজেন বলছে হ্যাঁ দিয়ে দিচ্ছি, খুশি খুশি। তাহলে এও কি করছে? এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো এই হাইড্রোজেনের কাছেও দুটো ইলেকট্রন রয়েছে, তার মানে এর কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 2 এর মতো হয়ে গেল। এই হাইড্রোজেনের কত হয়ে গেল? 2 এর মতো হয়ে গেল। অর্থাৎ এও কিন্তু সুস্থিত হিলিয়ামের মতো আচরণ করলো, এও কিন্তু সুস্থিত হিলিয়ামের মতো হয়ে গেল। ঠিক আছে? তাহলে প্রত্যেকে কি আমাদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে হিলিয়াম, তার মধ্যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে এটাকেই প্রকাশ করার নিয়ম কি? যে হাইড্রোজেন আর হাইড্রোজেন লিখলাম, মাঝখানে কতগুলো ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ার করা মানে কি? দেখো এদের মধ্যেকার যে এই যে কমন যে এরিয়াটা, তাহলে এই যে কমন এরিয়াটা, এই কমন এরিয়ার মধ্যে কটা ইলেকট্রন রয়েছে? দুটো ইলেকট্রন, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। তাহলে আমি কি করবো? এদের মাঝখানে একটা বন্ড করবো। আমি কি বলেছি আগেই, যে আমাদের যদি দুটো ইলেকট্রন থাকে তার মানে হচ্ছে আমাদের একটা বন্ড। এই বন্ডটা কি? এই বন্ডটা হচ্ছে আমাদের কোভালেন্ট বন্ড, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন যদি আমাদের শেয়ার করে থাকে, দুটো শেয়ার্ড ইলেকট্রন, দুটো শেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে? একটা কোভালেন্ট বন্ড তৈরি হবে। ওকে, আচ্ছা। এবার তাহলে আমাদের হাইড্রোজেন হয়ে গেল। এবার আসি আমাদের অক্সিজেনের কথায়। তাহলে অক্সিজেনের কি করব? অক্সিজেনের আমাদের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কত? সেটা হচ্ছে আমাদের 8, তাই তো? তাহলে 8 হলে কত হবে? 2,6। অর্থাৎ এর কে কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। আর এল কক্ষে আছে কটা? আমাদের 6টা। তার মানে এর সর্ববহিস্থ কক্ষে কোনটা? সর্ববহিস্থ কক্ষ হচ্ছে আমাদের এল। আর সেখানে কতগুলো ইলেকট্রন রয়েছে? সেখানে রয়েছে আমাদের 6টা ইলেকট্রন, তাই তো? তাহলে আমি যদি এবারে স্ট্রাকচার বানাতে চাই, তাহলে অক্সিজেন আর অক্সিজেন, দুটো অক্সিজেন তো। তাহলে এক কাজ করি, এই যে অক্সিজেনটা আমাদের আছে এর কাছে কি 6টা ইলেকট্রন রয়েছে সর্ববহিস্থ কক্ষে, এর কাছেও তাই রয়েছে। তাহলে আমি এক কাজ করলাম, এর যে ইলেকট্রন গুলো আছে তাকে আমি ক্রস চিহ্নের মাধ্যমে দেখালাম, ঠিক আছে? তাহলে এর কাছে আছে 6টা ইলেকট্রন। আর এই যে অক্সিজেন তার ইলেকট্রনটা আমরা কি করলাম? ডটের মাধ্যমে দেখালাম, শুধু আমার বোঝার সুবিধার্থে, যাতে আলাদা আলাদা মনে হয়। তাহলে একই রকম দেখতে হবে। চাইলে তুমি একই রকমই করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এইবার এই অক্সিজেন কি বলছে? এই অক্সিজেন বলছে আমার কত এখন? আমার রয়েছে 2,6। এই যে 6টা ইলেকট্রন, যদি দুটো পেতাম তাহলে কতই না ভালো হতো। এই অক্সিজেন বলছে আমার থেকে নিয়ে নে বাবা। তাহলে কি হবে? এই অক্সিজেন কি করলো? এর থেকে ইলেকট্রন নিয়ে নিল। তাহলে যেই এর থেকে ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এখন কত হয়ে গেল দেখো? দুটো, দুটো চারটে, দুটো 6টা আর দুটো 8টা। তার মানে এখন কত হয়ে গেল? 2,8 হয়ে গেল। অর্থাৎ সে কিন্তু নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আমাদের নিয়ন, তার মতো হয়ে গেল। এবার এই অক্সিজেন বলছে ভাই তুই যে আমার থেকে নিলি, তাহলে আমিও তো তোর থেকে নেবো। বলছে হ্যাঁ নিয়ে নে। তাহলে ও কি করলো? এর থেকে দুটো ইলেকট্রন কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, দুটো ইলেকট্রন দিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন নিয়ে নেবো। ওই জন্য আমরা বারবার ব্যবহার করছিলাম যে একই সংখ্যক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করবো আমরা, তাই তো? এ যদি দুটো দেয় তাহলে এও দুটোই নেবে। ঠিক আছে, তাহলে এরও কিন্তু যখন দুটো নিয়ে নিল, তাহলে দেখো দুটো, দুটো চারটে আর দুটো 6টা আর দুটো 8টা হয়ে গেল। তার মানে 2,8 হয়ে গেল। অর্থাৎ এ কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো সুস্থিতি লাভ করলো। ঠিক আছে, তাহলে সবাই এখন খুশি। এবার এটাকেই আমি কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে আমি বলবো যে এটাকেই প্রকাশ করার উপায় হলো তিনটে এরকম সিম্বল দেওয়া, মানে কি এটার ইকুইভ্যালেন্ট, সমতুল্য। ঠিক আছে, তাহলে আমি লিখবো অক্সিজেন অক্সিজেন। মাঝখানে আমাদের শেয়ার্ড জায়গা কোনটুকু? দেখো শেয়ার্ড জায়গা কিন্তু আমাদের এইটুকু। ঠিক আছে, তোমরা বলবে বাইরে কি আছে? বাইরে কি ওটা আমাদের শেয়ার্ড না? বাইরেটা নিজের নিজের, তাই তো? এই জায়গাটা দেখো দুজনের কমন এরিয়া না, দুজনের জায়গা কি একই জায়গায় মাঝামাঝিতে রয়েছে, তাই তো? তাহলে এই চারটে ইলেকট্রন কিন্তু এরা দুজন ভাগ করে নিয়েছে। তাহলে দুটো ইলেকট্রনের যদি আমাদের একটা বন্ড হতো, কি বলছি, দুটো ইলেকট্রনের আমাদের কি হচ্ছে? একটা বন্ড, তাই তো? তাহলে চারটে ইলেকট্রনে কত হবে? ঐকিক নিয়ম লাগাও। দুটো ইলেকট্রনে একটা বন্ড, তাহলে একটা ইলেকট্রনে কি হবে? হাফ বন্ড। তার মানে চারটে ইলেকট্রনে আমাদের কত হবে? আমাদের দুটো বন্ড। এরকম ভাবে ঐকিক নিয়ম লাগিয়ে নাও। তাহলে আমি কি বলতে পারি, যে যখন আমাদের চারটে শেয়ার্ড ইলেকট্রন হবে, শেয়ার্ড ইলেকট্রন যদি আমাদের চারটে হয়, তার মানে আমাদের দুটো বন্ড আসবে, তাই তো? তাই আমি এই চারটে ইলেকট্রনের জায়গায় কি করলাম? দুটো বন্ড দেখালাম। এবার ভালো করে ভাবো, এই যে অক্সিজেন, তার মাথায় এই দুটো ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন পড়ে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের চারটে নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে রয়েছে। এই অক্সিজেনেরও একই, এই দুটো আর এই দুটো, যারা কিন্তু আমাদের বন্ধনে পার্টিসিপেট করেনি। আমাদের সমযোজী যে বন্ধনটা তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু ভাগাভাগি এই ইলেকট্রনগুলো হয়নি। তার মানে আমাদের দুটো অক্সিজেন মিলিয়ে মোট আমাদের কিন্তু চারটে চারটে 8টা সমযোজ এই নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে রয়েছে। ঠিক আছে, যদি বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে, তাহলে দুটো মিলিয়ে কিন্তু আমাদের এ একটা, এ একটা, এ একটা, এ একটা, চারটে আমাদের জোড় পড়ে রয়েছে। ভালো করে বুঝবে, ভালো করে। কতগুলো জুতো পরি আমরা? দুটো। জোড়া জুতো পরি? একটা। তাহলে জোড়া বলছি নাকি আমি ইলেকট্রন বলছি সেটা কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে এইটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর এদের মধ্যে বন্ধনস্থ ইলেকট্রন কি? এই একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ইলেকট্রন মানে কি? আমাদের দুটো বন্ড। বোঝা গেল আমাদের?
তাহলে এই ক্ষেত্রে আমাদের সমযোজতা কতগুলো হবে, কতগুলো ইলেকট্রন জোড় আমরা ব্যবহার করছি, দুটো ইলেকট্রন জোড় আমরা ব্যবহার করছি, ইলেকট্রন জোড়ার কথা বলছি আমরা। তাহলে এখানে সমযোজতা কত, এখানে সমযোজতা আসছে আমাদের হচ্ছে 2। আর এখানে কতগুলো ইলেকট্রন জোড় ব্যবহার করছিলাম, এক জোড়া, তার মানে আমি এখানে সমযোজতা কত বলবো, তাহলে এখানে আমাদের সমযোজতা বলবো হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এবার পালা কি, এবার পালা হচ্ছে আমাদের নাইট্রোজেনের কথা বোঝার। তাহলে নাইট্রোজেন কি N2, তাহলে নাইট্রোজেন কত 7, তার মানে 2,5, তাই তো। তার মানে কে কক্ষে আছে দুটো ইলেকট্রন, এল কক্ষে আছে আমাদের 5টা ইলেকট্রন। তাহলে আমাদের শেষ কক্ষের ইলেকট্রন কত, 5টা। তাহলে আমি কি বলবো, যে আমি দুটো নাইট্রোজেন নিলাম, এই একটা নাইট্রোজেন আর তার পাশে আরেকটা নাইট্রোজেন। এবার নাইট্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 5টা করে, তাই তো। তাহলে এই নাইট্রোজেনকে আমি বলছি যে তোর কাছে আমি দিচ্ছি এরকম ক্রস দিয়ে 5টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে তোর কাছে আমি কতগুলো দিলাম, এরকম ভাবে 5টা ইলেকট্রন দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম দিয়ে দিলাম। কেন আমি এই দিকে 3টে লিখলাম, যখন আমি স্ট্রাকচার ড্র করবো তাহলেই বুঝবা যে আমাদের কেন বুদ্ধিটা আমি এরকম ভাবে লাগালাম, ঠিক আছে। আর এই নাইট্রোজেনকে আমি গোল্লা গোল্লা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। একে ডট দিয়ে দেখালাম, একে ক্রস দিয়ে দেখালাম। তোমার ইচ্ছা, তুমি চাইলে সবাইকেই ডট দিতে পারো, ঠিক আছে, বাট সেটা একটু কনফিউজিং লাগে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই নাইট্রোজেন বলছে আমার কি 2,5, যদি 3টে পেতাম তাহলে কত হয়ে যেত, 2,8। তাহলে এই নাইট্রোজেন এর কাছে বলছে যদি 3টে পেতাম তাহলে খুব ভালো হতো। এরকম হয় না, তোমার খুব খিদে লাগছে, সামনের বন্ধু টিফিন খুব ভালো এনেছে, তখন কি করিস, খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, তখন সেই বন্ধু বলে হ্যাঁ ঠিক আছে আমার থেকে টিফিন খেয়ে নে, এরকম ব্যাপার হয় না। তখন এই নাইট্রোজেন কি বলছে, 3টে ইলেকট্রন যদি পেতাম, তাহলে এই নাইট্রোজেন বলছে কি আমার থেকে নিয়ে নেয়। তাহলে কি করলো, এর থেকে ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এখন এই নাইট্রোজেনের কাছে কতগুলো হয়ে গেল, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, দেখো ঠিক আমাদের কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই যে আমাদের 8টা ইলেকট্রন হয়ে গেল, তার মানে এর এখন কত হলো, 2,8, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো হয়ে গেল, ঠিক আছে। এই নাইট্রোজেন বলছে আমি যেমন খাইয়েছি তোমাকেও খাওয়াতে হবে। তাহলে 3টে 6টা আর 2টো 8টা, তাহলে আমিও তোমার থেকে নেবো। তাহলে এই নাইট্রোজেনও কি করলো, ওর থেকে নিয়ে নিল। তাহলে এর কি হবে 2,8, তার মানে এর কি হয়ে গেল, আমাদের নিয়নের মতো হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো যে আমাদের নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনই কিন্তু আমাদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস, যেটা আমাদের কি নিয়ন, তার মতো কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো, ঠিক আছে। তাহলে এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এর যদি আমি সমতুল্য স্ট্রাকচার বানাতে চাই, তাহলে আমি কি বলবো, যে এখানে কতগুলো ইলেকট্রন এখন শেয়ারে আছে, দেখো তো এদের মাঝামাঝিতে কতগুলো ইলেকট্রন রয়েছে, যেটাকে আমরা ভাগাভাগি করছি। দেখো এখানে মোট আমাদের 6টা ইলেকট্রন রয়েছে, তাই তো। তাহলে দুটো ইলেকট্রনে একটা বন্ড, 4টে ইলেকট্রনে দুটো বন্ড, তার মানে 6টা ইলেকট্রনে আমাদের 3টে বন্ড হবে, যেটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে আমাদের পড়ে রয়েছে আমাদের দুটো ইলেকট্রন, আর এই নাইট্রোজেনের কাছেও পড়ে রয়েছে কিন্তু আমাদের দুটো ইলেকট্রন। কেন আমি বুদ্ধি করে 3টে ইলেকট্রন এদিকে দিয়েছিলাম, বোঝা গেল, যাতে আমি কিন্তু এই দিকটা এরকম ভাবে যখন শেয়ার করি তখন আমাদের ছবিটা ভালো আসে, ঠিক আছে। সপ্তাহ ছবি তোলার উপরেই চলছে, তাহলে আমরা যখন এখানে ছবিটা আঁকবো তাহলে ছবিটা আমাদের ভালো করতে হবে, তাই তো। ছবি ভালো না আসলে এখন কোনো দাম নেই। আচ্ছা, তাহলে এখানে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে জিজ্ঞাসা করছি, তাহলে দুটো মিলিয়ে আমাদের কিন্তু 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, ঠিক আছে। এইবার দেখো এখানে আমাদের কি, এখানে আমাদের মোট 3টে বন্ড তৈরি হয়েছে, তাই তো। তাহলে এখানে সমযোজতা কত হবে, এখানে সমযোজতা হবে কিন্তু আমাদের 3, ঠিক আছে। 3টে বন্ড করেছে, অর্থাৎ আমাদের কি 3 জোড়া ইলেকট্রন কাজ করছে, তাই আমি এর সমযোজতা কত বলবো, 3 বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের প্রকারভেদ। তাহলে সমযোজী বন্ধন কি, এখনই বললে, একটা কি, একটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড, একটা কি হবে তাহলে আমাদের সিঙ্গেল বন্ড, অর্থাৎ কি আমাদের এরকম দুটো ইলেকট্রন একে অপরের মধ্যে শেয়ার থাকবে। একটা হবে কি, একটা হবে আমাদের ডবল বন্ড, একটা কি হবে, একটা হবে আমাদের ডবল বন্ড, তার মাঝখানে কি হবে, এরকম 4টে ইলেকট্রন কিন্তু শেয়ার হবে। আর একটা কি হবে, আর একটা হবে আমাদের ট্রিপল বন্ড, আর একটা কি হবে আমাদের ট্রিপল বন্ড, সেখানে কি হবে আমাদের 6টা ইলেকট্রন কিন্তু শেয়ারিং এ থাকবে। তাহলে অলরেডি আমরা যেটা পড়লাম সেটা কি পড়ছিলাম, যে পরমাণুরা ঠিক কতগুলো ইলেকট্রন জোড় কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করে। তাহলে তার ভিত্তিতেই কিন্তু আমরা সমযোজী বন্ধনকে প্রধান 3টে ভাগে ভাগ করবো, যেটা আমি বলে দিলাম, একটা সিঙ্গেল বন্ড এক বন্ধন, একটা ডবল বন্ড দ্বিবন্ধন, একটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড ত্রিবন্ধন, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে এক সমযোজী বন্ধন বা সমযোজী এক বন্ধন, ঠিক আছে, বা সিঙ্গেল বন্ড। তাহলে কি বলবো, যখন দুটো পরমাণু নিজেদের মধ্যে মাত্র এক জোড়া অর্থাৎ মোট দুটো ইলেকট্রন সমভাবে ব্যবহার করে, হয় এক জোড়া বলবো নয় দুটো ইলেকট্রন বলবো, তখন আমরা তাকে কি বলি, সমযোজী এক বন্ধন বলি। কিভাবে প্রকাশ করি, আমরা একটা ড্যাশ দেখাই, আমরা একটা ড্যাশ দেখাচ্ছিলাম না এরকম ভাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড, ঠিক আছে। যেরকম এখানে তুমি দেখতে পাচ্ছ, এটাও একটা সিঙ্গেল বন্ড, এটাও একটা সিঙ্গেল বন্ড, এটাও একটা সিঙ্গেল বন্ড, এটাও একটা সিঙ্গেল বন্ড। কার স্ট্রাকচার এটা, এটা একটা মিথেনের স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটা কিসের স্ট্রাকচার, এটা কিন্তু মিথেনের স্ট্রাকচার। তাহলে এটা একটা কার্বন, আর এদিকে সব কি আছে, আমাদের হাইড্রোজেন রয়েছে। তাহলে চলো স্ট্রাকচার বানিয়ে দেখা যাক নাকি। তাহলে তাছাড়া এক্সাম্পল হাইড্রোজেন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, মিথেন জল, এই সব জায়গায় কি আমরা সমযোজী এক বন্ধন দেখতে পাবো, ঠিক আছে। তো চলো আমরা কি করি, আমাদের CH4 এর জন্য স্ট্রাকচার বানাই, যত বেশি স্ট্রাকচার বানাবো তত কিন্তু ভালো শিখতে পারবো, ঠিক আছে। তাই আমি বারবার স্ট্রাকচার বানাচ্ছি। তাহলে কার্বন, আর কি আছে আমাদের হাইড্রোজেন রয়েছে, তাহলে এদিকে কি হবে কার্বন, আর এদিকে হাইড্রোজেন। কার্বন তাহলে কত 2,4, হাইড্রোজেন কি আমাদের 1। তাহলে আমি কি বলেছি, শেষ কক্ষের ইলেকট্রন শুধুমাত্র পার্টিসিপেট করবে, তাহলে কার্বনের জন্য 4টে ইলেকট্রন পার্টিসিপেট করবে, হাইড্রোজেনের জন্য একটা, তাই তো। এবার দেখো এখানে CH4, তার মানে কার্বন একটা আর হাইড্রোজেন কিন্তু আমাদের 4টে রয়েছে, তাহলে হাইড্রোজেন কিন্তু আমাদের 4টে রয়েছে, কার্বন আমাদের একটা রয়েছে।
এবার দেখো হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন, তাহলে আমি হাইড্রোজেনের ইলেকট্রন গুলোকে কি করছি, হাইড্রোজেনের ইলেকট্রন গুলোকে আমি একটা পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু আমাদের এরকম একটা করে পয়েন্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কার্বনের কতগুলো ইলেকট্রন রয়েছে, কার্বনের দেখো শেষ কক্ষে আমাদের 4টে ইলেকট্রন রয়েছে, আগে দুটো রয়েছে কিন্তু ওটা তো ভিতরে থাকা ইলেকট্রন, তাই ভিতরের কক্ষের ইলেকট্রনকে আমরা নেবো না, আমরা নেবো সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে, যেটা যোজক কক্ষের ইলেকট্রন, তাই তো। তাহলে আমি এবার কার্বনের ইলেকট্রন গুলো দেখিয়ে দিচ্ছি, একটা দুটো তিনটে চারটে এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এবার এই কার্বন একই রকম ভাবে কান্না করছে, বলছে আমার কাছে মাত্র একটা ইলেকট্রন রয়েছে, যদি আর একটা পেয়ে যেতাম তাহলে আমি হিলিয়ামের মতো হয়ে যেতাম। কার্বন বলছে কাঁদিস না রে বাবা, আমার থেকে একটা নিয়ে নে। তাহলে এই হাইড্রোজেন কি করলো, কার্বনের থেকে নিয়ে নিল। এই হাইড্রোজেনও দেখছে, বলছে আমারও তো একটা চাই, কার্বন বলছে নে আমার থেকে নিয়ে নে, তোরা গরিব মানুষ। এই হাইড্রোজেন বলছে তুই আমাকেও তাহলে একটা দিতে হবে, কার্বন বলছে নিয়ে নে। এই হাইড্রোজেন বলছে আমি কেন বাকি থাকবো, তাহলে ও একটা চাইছে, কার্বন বলছে নিয়ে নে। এইবার কার্বন বলছে একতরফা ভালোবাসা চললে তো হবে না, আমি যেমন তোদেরকে দিচ্ছি তোদেরকেও আমাকে দিতে হবে। তাহলে এই কার্বন বলছে আমি কোন সে বড় লোক, আমার কাছে একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন ছিল, তার মানে 2,4, আমিও যদি চারটে পাই তাহলে আমার 2,8 হবে। বলবে তোদের কাছে একটা করে আছে তো, তোরা একজন একজন করে একটা একটা করে দে। তাহলে এই হাইড্রোজেনের থেকে একটা নিল, 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 অর্থাৎ ও কিন্তু প্রত্যেকের থেকে ওই একটা একটা করে ইলেকট্রন কিন্তু শেয়ার করে নিল। এই যে এখানে দিল নিল বলছি, এটার মানে কি, এটা কিন্তু বুঝে নিতে হবে যে এরা কিন্তু একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের দুটো ইলেকট্রন কেউ কি নিয়ে নিচ্ছে না, এটা কিন্তু দেখো এই কার্বন হাইড্রোজেনের মাঝখানে কিন্তু শেয়ার হয়ে রয়েছে, এই কার্বন হাইড্রোজেনের মাঝখানে কিন্তু এই দুটো ইলেকট্রন শেয়ার হয়ে রয়েছে, এই দুটো ইলেকট্রন কিন্তু দেখো কার্বন হাইড্রোজেনের মাঝখানে শেয়ার হয়ে রয়েছে, এই দুটো ইলেকট্রন কিন্তু দেখো কার্বন হাইড্রোজেনের মাঝখানে শেয়ার হয়ে রয়েছে। তাহলে এর যদি আমি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বানাই তাহলে কি করব, দেখো কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এদিকে একটা হাইড্রোজেন। দেখো ভালো করে, আমাদের কি বলছি যে এখানে দুটো ইলেকট্রন শেয়ার হয়ে রয়েছে অর্থাৎ একটা বন্ড, এখানে দুটো ইলেকট্রন আছে মানে একটা বন্ড, দুটো ইলেকট্রন আছে মানে একটা বন্ড, দুটো ইলেকট্রন আছে মানে একটা বন্ড, তাহলে আমার কি স্ট্রাকচার তৈরি হয়ে গেল, হয়ে গেল। এটা কিসের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের মিথেনের স্ট্রাকচার, বোঝা গেল। তাহলে কি আছে এখানে, এখানে আছে আমাদের চারটে সমযোজী কি বন্ধন, সমযোজী এক বন্ধন, তাহলে কি চারটে সমযোজী এক বন্ধন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের দ্বি সমযোজী বন্ধন বা সমযোজী দ্বিবন্ধন, ঠিক আছে। তাহলে আমি একে কি বলবো, সমযোজী বন্ধন বা সমযোজী দ্বিবন্ধন, ঠিক আছে। তাহলে এখন কি বলবো, যে যখন আমাদের কি হবে, এখানে আমাদের দুটো দুটো করে কিন্তু বন্ড থাকবে, ঠিক আছে। তাহলে দুটো বন্ড যদি থাকে, দুটো বন্ড থাকা মানে কি, দুটো বন্ড থাকা মানে কিন্তু চারটে শেয়ার্ড ইলেকট্রন, তাহলে কি বলবো, চারটে শেয়ার্ড ইলেকট্রন থাকবে বা দুটো বন্ড থাকবে। তাহলে দুটি পরমাণু অষ্টক বা দ্বৈত পূরণের জন্য যখন নিজেদের মধ্যে দুই জোড়া ইলেকট্রন বা চারটি ইলেকট্রন সমভাবে ভাগাভাগি করে, তখন তাকে আমরা বলি সমযোজী দ্বিবন্ধন। কিভাবে বোঝাই, আমরা বোঝাই আমাদের সি ডবল বন্ড সি এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এইটা কি আমাদের, এইটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন। কোথায় দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, দ্বিবন্ধন দেখতে পাচ্ছি কি আমাদের এই কার্বনের মাঝখানে, তাহলে এই একটা কি আমাদের দ্বিবন্ধন। ওকে। আচ্ছা, তাহলে এটা কি অক্সিজেনের মধ্যে দেখতে পারি, কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখতে পারি, তাহলে চলো কার্বন ডাই অক্সাইডের জন্য বানানো যাক কি CO2, তাই তো। তাহলে কার্বন কত 6, তার মানে কত হবে 2,4, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, চারটে। আর অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে আমাদের 8, তার মানে কত হবে 2,6, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, শেষ কক্ষে আছে আমাদের 6টা ইলেকট্রন। ভালো করে ভাবো, কার্বনের শেষ কক্ষে কটা আছে, চারটে, অক্সিজেনের কতগুলো আছে, 6টা, তাই তো। এবার বলছি কি, এবার বলছি কার্বন আমাদের CO2, তাহলে কার্বন একটা, O2 তার মানে অক্সিজেন দুটো, তাহলে অক্সিজেন কিন্তু আমাদের দুটো আছে, ঠিক আছে। আচ্ছা, একদম অ্যাকিউরেটলি আমি স্ট্রাকচারটা বানাই, তাহলে কার্বন, এদিকে অক্সিজেন আর এদিকে অক্সিজেন, ঠিক আছে। এইবার আমাকে ভালো করে বলো অক্সিজেনের বাইরে কতগুলো আছে, অক্সিজেনের বাইরে আছে আমাদের কিন্তু 6টা, তাহলে এদিকে দুটো বসাই আর এদিকে দুটো এদিকে দুটো, তাহলে 6টা হয়ে গেল। এই কার্বনেরও এই অক্সিজেনেরও কত 6টা, তাহলে কি এরও আমি 6টা ইলেকট্রন বসিয়ে দিলাম, ঠিক আছে। অক্সিজেন বলেছিলাম তো একটু আগে এটার জন্য, যদি না বলে থাকি তাহলে রেকটিফাই করে নেবে। অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 6টা, তাই আমি এরকম 6টা দেখালাম, এই অক্সিজেনেরও তাই দেখালাম। কিন্তু কার্বনের কটা আছে আমাদের শেষ কক্ষে, 4টে ইলেকট্রন রয়েছে, তাই তো। তাহলে এর জন্য আমি দেখালাম 4টে ইলেকট্রন, তাহলে এদিকে দুটো দিয়ে দিই, এদিকে দুটো দিয়ে দিই। এইবার আমাদের কার্বন বলছে, বা কার্বনের কথা ছাড়ো অক্সিজেনের কথায় আসো, অক্সিজেন বলছে আমার রয়েছে 2,6, যদি দুটো পেতাম, তোরটা দেখে লোভ লাগছে। তাহলে অক্সিজেন কি বলছে, অক্সিজেন বলছে তোর থেকে আমাকে দুটো দে না, কার্বন বলছে ঠিক আছে নে। এই অক্সিজেন বলছে তোর থেকেও আমাকে দুটো দে, কার্বন বলছে নিয়ে নে। তাহলে দেখো এখন এই অক্সিজেন কি হয়ে গেল, 2,8 হয়ে গেল না, আগে 2,6 ছিল, এর থেকে দুটো নিল, তাহলে কি 2,8 হয়ে গেল। এই অক্সিজেনও একইভাবে 2,8 হয়ে গেল, অর্থাৎ দুজনেই কিন্তু আমাদের কি হলো, সুস্থিত নিয়নের মতো কিন্তু ইলেকট্রন বিন্যাস লাভ করলো, বোঝা গেল। আচ্ছা, এবার এই কার্বন বলছে আমি তো অত কাঁচা খেলোয়াড় না, তোমরা যদি আমার থেকে খাও তাহলে আমিও কিন্তু তোমাদের থেকে টিফিন শেয়ার করবো। তাহলে কি বলছে, এ বলছে যে তোদের থেকেও দুটো করে ইলেকট্রন দে, তাহলে দুটো অক্সিজেনের থেকে কিন্তু ও ইলেকট্রন শেয়ার করে নিল। ভালো করে বোঝো, এই দুটো ইলেকট্রন কি আমাদের কার্বন দিয়ে দিচ্ছিল, এই দুটো ইলেকট্রন, তাহলে যেই দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছিল তাহলে কি এবার অক্সিজেনের থেকে বলবে যে অক্সিজেনের ইলেকট্রন কি এই দুটো, তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু আবার এই কার্বন নিয়ে নেবে।
তাহলে এখন দেখো এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি দেখো 4টে ইলেকট্রন শেয়ার হয়ে গেল, তাই তো? এটা আমাদের শেয়ারিং রিজন। তাহলে এই শেয়ারিং রিজনের মধ্যে কি আমাদের 4টে ইলেকট্রন রয়েছে। এদিকেও দেখো একই কেস, শেয়ারিং রিজনের মধ্যে কিন্তু আমাদের 4টে ইলেকট্রন রয়েছে। তার মানে আমি যদি এর স্ট্রাকচার বানাতে চাই, তাহলে কার্বন অক্সিজেন অক্সিজেন, এই যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বানাই আমি, ভালো করে ভাবো, এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন রয়েছে, তাই তো? তার মানে দুটো বন্ড। এই কার্বন অক্সিজেনের মধ্যে একটা দুটো তিনটে চারটে, তার মানে দুটো বন্ড। এবার এই অক্সিজেনের মাথায় পড়ে রয়েছে আমাদের কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে আমি কি বলবো যে মোট প্রত্যেকটা অক্সিজেনের মধ্যে দুটো দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। আর মোট কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? দুটো দুটো চারটে, দুটো দুটো চারটে, মোট হলো আমাদের 8টা। বোঝা গেল আমাদের কথা? কার্বনের মাথায় কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, ওর যতগুলো ইলেকট্রন ছিল সবকটাই কিন্তু আমাদের বন্ডে পার্টিসিপেট করে ফেলেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কি আমাদের CO2 এর স্ট্রাকচার। এবার আসি আমাদের কি সমযোজী ত্রিবন্ধন। তাহলে আমি কিরকম দেখাবো? নাইট্রোজেনের মধ্যে N ট্রিপল বন্ড N, তাহলে এটা কি? এটা হলো আমাদের ট্রিপল বন্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। তাহলে আমি কি বলবো যে এখানে 3টে বন্ড থাকবে আমাদের, বা 3টে বন্ড মানে কি 6টা ইলেকট্রন শেয়ার থাকবে আমাদের। ঠিক আছে? তাহলে কি বলবো, দুটি পরমাণু যখন নিজেদের মধ্যে 3 জোড়া, এটাই আমাদের সর্বোচ্চ, 4টে হয় না, 4টে হয় কোয়াড্রাপল বন্ড, একটা নির্দিষ্ট আমাদের যৌগ আছে, সেটা তো আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে? কোয়াড্রাপল বন্ড খুব রেয়ার দেখা যায়, একটা আমাদের কম্পাউন্ড আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম দেখবো সবসময় আমাদের মাঝখানে ট্রিপল বন্ড হতে। ঠিক আছে? আচ্ছা, মোট 6টা ইলেকট্রন, বা আমি বলতে পারি 3 জোড়া আমাদের কি ইলেকট্রন রয়েছে। তাহলে যখন আমি সেই শেয়ার্ড ইলেকট্রন 3 জোড়া পাবো, তখন আমি বলবো যে এটা ত্রিসমযোজী বন্ধন বা সমযোজী ট্রিপল বন্ড বা সমযোজী 3 বন্ধন তৈরি করছে। ঠিক আছে? এটাকে আমরা 3টে এরকম দাগ দিয়ে দেখাবো, যেটা আমি দেখিয়েছি। এক্সাম্পল কি আমাদের নাইট্রোজেন। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের এক্সাম্পল দিয়ে দেখাই, বা নাইট্রোজেন আমার এক্সাম্পল বোধহয় হয়ে গেছিল, তাই তো? তাহলে একটা কাজ করি, কি দেখাই? আমি দেখাই হচ্ছে আমাদের C2H2 এর এক্সাম্পল। দেখো কার্বন আমাদের কি? কার্বন আমাদের দুটো, হাইড্রোজেন আমাদের কি দুটো। এবার আগে বের করে নিই। কার্বন হচ্ছে আমাদের 6, তার মানে কি 2,4, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1, তার মানে কি 1। আমি কি বলছি? শেষ কক্ষের ইলেকট্রন আমাদের শুধু কাজে লাগবে, তাহলে শেষ কক্ষের ইলেকট্রন কি আমাদের? হাইড্রোজেনের জন্য একটাই কক্ষ আছে, আর কার্বনের আমাদের দুটো কক্ষ আছে, তার মধ্যে শেষ কক্ষ হচ্ছে আমাদের 4টে ইলেকট্রন, তাই তো? তাহলে দেখিয়ে দিই। দেখো কার্বনের 4টে ইলেকট্রন, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমি দেখিয়ে দিই এদিকে একটা, এদিকে আমাদের 3টে দেখিয়ে দিই। এই কার্বনের জন্য আমি আবার দেখিয়ে দিই 4টে ইলেকট্রন। একটাতে আমি ক্রস দিলাম, একটাতে আমি ডট দিলাম, আমার যাতে গুলিয়ে না যায় যে কোনটা কার। ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেনের জন্য আমি যদি দেখাই, তাহলে হাইড্রোজেনের জন্য একটা করে ইলেকট্রন আমি এই যে দেখিয়ে দিলাম, অন্য কালার দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এইবার দেখো, এই হাইড্রোজেন কান্নাকাটি করছে, আমার একটা ইলেকট্রন, আমার একটা ইলেকট্রন, আর একটা পেলেই আমি হিলিয়ামের মতো হয়ে যেতাম। কার্বন বলছে ঠিক আছে আমার থেকে নিয়ে নে, তাহলে কার্বন কি হিলিয়ামকে দিয়ে এই হাইড্রোজেনকে দিয়ে দিল। তাহলে ও কি হয়ে গেল? এখন হিলিয়ামের মতো হয়ে গেল, অর্থাৎ ও কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। ঠিক আছে? আচ্ছা, এই হাইড্রোজেন বলছে আমাকেও একটা দিয়ে দে, কার্বন বললো নিয়ে নে, তাহলে এরও কিন্তু 2 হয়ে গেল, অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো কিন্তু এ অর্জন করলো। আচ্ছা, এই কার্বন বলছে কিছু দিলে আমি কিছু নেবো, তাহলে এই কার্বনের কি ছিল? এই যে ক্রস গুলো ছিল এই কার্বনের, তাহলে এই 4টে আর এই একটা, এই দুটো, তাই তো? এই যে আমাদের 3টে, একটা 4টে, একটা 5টা, তাহলে আরো কতগুলো লাগবে? আরো 3টে লাগবে না? এই কার্বনের কাছে তখন চাইছে। ভালো করে বোঝো, এখানে গেলেই কিন্তু লোকের একটু প্রবলেম হয়, তাই জন্য আমি বারবার রাখবো, এটাই আমি আরেকবার করবো। ঠিক আছে? কোনো টেনশন নেই। দেখো এই কার্বন তো, এই কার্বনের একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, 3টে ইলেকট্রন, 4টে, 5টা, মোট 5টা ইলেকট্রন হলো। তাহলে আরো কত লাগবে? আমার 8টা ইলেকট্রন করতে হবে, 10টক পূর্তি করতে হবে। তাহলে দেখো এর থেকে যদি আমি নিই, তাহলে 6, 7, 8টা ইলেকট্রন কিন্তু আমি পেয়ে যাবো। তাহলে এ কি বলবে? এ বলবে যে সামনের যে কার্বন আছে ওর কাছেও আমি ইলেকট্রন চাই। তাহলে এই কার্বনটা কি বলছে? বলছে তোর থেকে তো আমি একটা ইলেকট্রন নেবই, তোকে দিয়েছি, আবার এই সামনের কার্বন থেকে কিন্তু আমি ইলেকট্রন শেয়ার করে নিচ্ছি। বোঝা গেল? এই কার্বন এবার বলছে এই কার্বনের কাছে কি আছে? এই ডট গুলো আছে, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে, হাইড্রোজেনকে যেমন দিয়েছে তাহলে এর কাছ থেকে তো নেবেই, তাহলে হলো 5টা। তাহলে সামনের জন আবার ওর থেকে ইলেকট্রন নিয়েছিল না, তাহলে ওর থেকে নিয়ে নেবে 6, 7, 8। বোঝা গেল আমার কথা? তাহলে এই সামনের জনের কার্বন আবার কি করলো? এদের থেকে কিন্তু ইলেকট্রনটা নিয়ে নিল। তাহলে কি হলো? এরকম ভাবে কিন্তু বন্ডটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? একটু কমপ্লেক্স, ওই জন্য আমি বারবার রাখছি। এরপর লুইস ডট গঠন অঙ্কন করব, সেখানে এইটাই আমি আবার অঙ্কন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্বন কার্বন, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন। এবার ভালো করে দেখো, এই হাইড্রোজেন আর কার্বনের মাঝখানে দুটো ইলেকট্রন, তার মানে কি দেবো? তার মানে দেবো আমি একটা বন্ড। ঠিক আছে? আচ্ছা, এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 6টা ইলেকট্রন, তার মানে ট্রিপল বন্ড। ঠিক আছে? দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, 4টে ইলেকট্রন মানে দুটো বন্ড, আর 6টা ইলেকট্রন মানে 3টে বন্ড। এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে দুটো ইলেকট্রন, তার মানে একটা বন্ড। তাহলে স্ট্রাকচার কি আমাদের তৈরি হয়ে গেল? এইচ সি সি এইচ। তাহলে দেখো আমাদের সি আর এইচ এর মধ্যে কি বন্ড আছে? দেখো এটা কিন্তু আমাদের সিঙ্গেল বন্ড। এটা কি? এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের কিন্তু ট্রিপল বন্ড। এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। আবার এইটা কি? এটা হচ্ছে আবার আমাদের সিঙ্গেল বন্ড। ঠিক আছে? তাহলে আমাদের এই যে C2H2, এখানে কিন্তু আমাদের কার্বন কার্বনের মধ্যে আছে ট্রিপল বন্ড, কিন্তু কার্বন হাইড্রোজেনের মধ্যে আছে কি আমাদের সিঙ্গেল বন্ড। বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের কিছু প্রো টিপস আছে তোমাদের জন্য। সেটা হচ্ছে, আমরা এই যে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড বলছি, সবসময় মনে রাখবে যে এগুলো হচ্ছে আমাদের বন্ড অর্ডার।
কি বলছি, বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে বন্ড অর্ডার জিরো, বন্ড অর্ডার আমাদের যদি জিরো হয় তার মানে সেটা এক্সিস্ট করে না। বন্ড অর্ডার এক মানে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড। কি বলছি, বন্ড অর্ডার এক মানে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড। বন্ড অর্ডার যদি আমাদের দুই হয় তার মানে হচ্ছে আমাদের ডাবল বন্ড। তার মানে কি, সেটা হচ্ছে আমাদের ডাবল বন্ড। আর বন্ড অর্ডার যদি আমাদের থ্রি হয় তাহলে কি হবে, তার মানে হচ্ছে সেটা ট্রিপল বন্ড। তার মানে এখানে বলো তো এই কার্বন কার্বনের মধ্যে কত বন্ড অর্ডার আছে, তিনটে, তার মানে তিন, ঠিক আছে। তাহলে এইটুকুই, কতগুলো বন্ড আছে সেটাই হচ্ছে তার বন্ড অর্ডার। এবার যত বন্ড অর্ডার বাড়ে তত কিন্তু আমাদের বন্ড লেন্থ কমে যায়। কি বলছি, যত বন্ড অর্ডার বাড়ে তত আমাদের কি বন্ড লেন্থ কমে যায়, ঠিক আছে। ওই জন্য লেখা আছে দেখো, বন্ধনের সংখ্যা যত বাড়বে পরমাণুরা একে অপরে তত কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসা মানে কি, বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ কিন্তু আমাদের কমে যাবে। আর বন্ড লেন্থ কমে গেলে তার বন্ড এনার্জি কিন্তু বেড়ে যায়। বন্ড এনার্জি বেড়ে গেলে তাকে ভাঙা কঠিন হয়ে যায়। তার মানে যত বন্ড এনার্জি বাড়বে তত কিন্তু আমাদের ভাঙা কঠিন এদেরকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, বলতে পারি বন্ধনের যদি দৈর্ঘ্য বলি তাহলে দেখো, বন্ড অর্ডার সব থেকে বেশি কার, ট্রিপল বন্ডের, তার বন্ধন দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম। তাহলে আমি কি বলবো, এক বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বেশি আর ত্রিবন্ধনের দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। তাহলে আমি যদি বন্ধন দৈর্ঘ্যের কথা বলি যে কে সব থেকে বড়, তাহলে আমি বলবো যে এক বন্ধন সব থেকে বড় হয়, তারপর আমাদের দ্বিবন্ধন, তারপর আমাদের ত্রিবন্ধন হবে। আর যদি বন্ধন শক্তি বলি মানে বন্ড এনার্জির কথা বলি তাহলে উল্টো। তার মানে আমি কি বলবো, ত্রিবন্ধন সব থেকে বেশি শক্তিশালী হবে, অর্থাৎ তিনটে বন্ড কিন্তু আমি ভাঙতে পারবো না। তুমি ভাবো না, তুমি তিনটে পাটকাঠি একসাথে ধরেছো, ভাঙতে পারবে সহজে না? ওই যে একটা গল্প শুনে না ছোটবেলায়, ইউনিটি স্ট্রেংথ, সবাইকে এক জায়গায় করে দিলে কি ভাঙা যায় না? তাহলে সেরকম কি, যখন তিনটে বন্ড একসাথে চলে যাবে তখন তাকে ভাঙতে পারবো না। দ্বিবন্ধন কি তার থেকে একটু শক্ত হবে, আর এক বন্ধন কিন্তু ভাঙা সব থেকে আমাদের সোজা হবে, ঠিক আছে। তাহলে আমাদের যত কিন্তু আমাদের বন্ড অর্ডার বাড়বে অর্থাৎ বন্ধন সংখ্যা বাড়বে। বন্ড অর্ডার মানে এক কথায় ভাবো বন্ধন সংখ্যা। তাহলে বন্ড অর্ডার বাড়লে আমাদের কি, বন্ধন দৈর্ঘ্য আমাদের কমে যায়, ঠিক আছে। অণুগুলো কাছাকাছি, এই পরমাণুগুলো কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসলে কি হবে, বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। এবং যদি বন্ধন দৈর্ঘ্য কমে যায় তাহলে আমাদের বন্ড এনার্জি বা বন্ধনের শক্তি বেড়ে যায়। আর যদি বন্ধনের শক্তি বাড়ে তাহলে কিন্তু তাকে ভাঙা কঠিন হয়ে যায়। তাহলে সব থেকে কঠিন হবে কাকে ভাঙা, আমাদের ত্রিবন্ধনকে ভাঙা কিন্তু সব থেকে কঠিন হবে। বোঝা গেল? তাহলে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিন্তু তোমাদের বুঝতে কাজে লাগতে পারে, পরবর্তীকালে বেশি কাজে দেবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমি যদি দেখি C2H6 এর কথা, তাহলে ওখানে কি থাকে, ওখানে থাকে কিন্তু আমাদের C2H6। তো তাহলে কি হবে, আমাদের সি সিঙ্গেল বন্ড সি, তারপর থাকবে আমাদের তিনটে হাইড্রোজেন, তারপর কি থাকবে আমাদের তিনটে হাইড্রোজেন, ঠিক আছে। তারপর থাকবে আমাদের C2H4, সব স্ট্রাকচার বানাবো, কোনো চিন্তা নেই। তারপর হচ্ছে আমাদের সি ট্রিপল বন্ড সি, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে এরকম স্ট্রাকচার, ঠিক আছে। এটা হবে কি এরকম স্ট্রাকচার। আর তারপর কি C2H2, তার স্ট্রাকচার কিরকম ছিল, তার স্ট্রাকচার ছিল এরকম, ঠিক আছে। তাহলে তার স্ট্রাকচার কি এরকম ছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে কি করলাম, এর বন্ধনটা সব থেকে বড় করলাম, এটা আরেকটু ছোট করলাম, এটা সব থেকে ছোট করলাম। অর্থাৎ আমি যদি এদের বন্ধন দৈর্ঘ্য বলতে চাই, আমি যদি কি করি, এদের বন্ধন দৈর্ঘ্য বলতে চাই কাদের মধ্যে, কার্বন কার্বনের মধ্যে, তাহলে কার্বন কার্বনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি কার হবে, যখন এক বন্ধন আছে, তারপর দ্বিবন্ধন, তারপর কি ত্রিবন্ধন। আর যদি বন্ধন দৈর্ঘ্য, আমি যদি বন্ধন শক্তির কথা বলি, তাহলে বন্ধন শক্তি কিন্তু এর অপোজিট হবে। তাহলে সবসময় কিন্তু আমাদের যে এক বন্ধন আছে সেই এক বন্ধন সব থেকে দীর্ঘ হবে, অর্থাৎ লম্বায় বড় হবে, ঠিক আছে। তারপর হবে আমাদের কি দ্বিবন্ধন, এটা কি আমাদের দ্বিবন্ধন, আর এটা কি ত্রিবন্ধন আমাদের সব থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের খুব বেশি কাজে দেবে। তো এবার আমরা ফর্মালি চালু করছি আমাদের লুইস ডট ডায়াগ্রাম, বাট অ্যাকচুয়ালি আমি এতক্ষণ যে ডায়াগ্রাম গুলো আঁকছিলাম ওগুলো লুইস ডট ডায়াগ্রামই ছিল, ঠিক আছে। তো এবার আমরা শুরু করবো আমাদের লুইস ডট ডায়াগ্রামটা কি। তো দেখো, লুইস ডট ডায়াগ্রাম কি, আমরা বলতে পারি যে ইলেকট্রনকে বিন্দু হিসেবে চিহ্নিত করে, আমরা ধরছিলাম না যে বিন্দু বিন্দু মানে ডট ডট ধরছিলাম বা ক্রস ধরছিলাম, তো এরকম ভাবে চিহ্নিত করে সমযোজী বন্ধনের উপস্থিতি বোঝানোর জন্য দুটো পরমাণুর মাঝে এক জোড়া বা একের অধিক বিন্দু জোড়াকে ব্যবহার করে সমযোজী যৌগের প্রকাশ করার যে প্রথা, সেই মাধ্যমে যে আমি চিত্র অঙ্কন করছি তাকেই আমরা কি বলি, লুইস ডট ডায়াগ্রাম। যেটা আমরা আঁকছিলাম এতক্ষণ, অক্সিজেনের জন্য আঁকি, ক্লোরিনের জন্য আঁকি, ঠিক আছে। লুইস ডট ডায়াগ্রাম শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলোকেই দেখানো হয়, আমি একদম শেষ কক্ষের ইলেকট্রনকে নিচ্ছিলাম না, অর্থাৎ যোজক কক্ষের ইলেকট্রন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে আমরা কিন্তু শুধুমাত্র দেখাচ্ছিলাম। এটি সমযোজী বন্ধনের প্রকৃতি অত্যন্ত সহজে অনুধাবন করতে সাহায্য করে। আমি কি বলছিলাম, যে এগুলো হচ্ছে আমাদের তৈরি করা মডেল, যে মডেলের সাহায্যে আমরা কিন্তু এইগুলোকে ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রন শেয়ারিং হয়ে কিন্তু আমাদের বন্ধনটা তৈরি হচ্ছে। আলটিমেটলি বন্ডিং মানে কি, বন্ডিং মানে কিন্তু দুটো পরমাণুর মধ্যে উপস্থিত আমাদের অদৃশ্য একটা রাসায়নিক বন্ধন। তাহলে আমরা এগুলো কেন দেখাচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা মডেল তৈরি করছি যাতে আমাদের পড়াশোনাটা কিন্তু ইজি হতে পারে, যাতে আমরা বুঝতে পারি যে কতগুলো ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, প্লাস মাইনাসের মধ্যে কি চলছে, এগুলো আমরা যাতে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা প্রথমে পড়বো কিছু এক বন্ধন। তো এক বন্ধনের মধ্যে কি আমাদের হাইড্রোজেন পড়বো, তারপর আমরা ফ্লুরিন পড়বো। তো এক এক করে আমরা দেখে নিই। হাইড্রোজেনের জন্য পড়বো, তাই তো। তাহলে হাইড্রোজেন,
আগেই করেছি অলরেডি। তাহলে হাইড্রোজেন কি আমাদের এক, এক মানে কি একটাই কক্ষ, তার মধ্যে কি থাকবে আমাদের একটা করে ইলেকট্রন থাকবে, তার মানে আমাদের কি দুটো হাইড্রোজেন রয়েছে, তাই তো? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন কে যদি আগে বুঝে গিয়ে থাকো একদমই, তাহলে চাইলে স্কিপ করতে পারো, ফ্লুরিনে চলে যাও তাহলে তারা, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন কি, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো যে এখানে একটা ইলেকট্রন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এবার এই হাইড্রোজেন কি বলবে, এই হাইড্রোজেন বলবে তোর থেকে আমাকে একটা ইলেকট্রন দিয়ে দে। তাহলে এই হাইড্রোজেন কি করলো, ওর থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল, নিয়ে নিলে কি হবে, এর দুই হয়ে যাবে, অর্থাৎ এর কিন্তু দ্বৈত সূত্র পূরণ হয়ে গেল, এই হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই হাইড্রোজেন বলছে কুছ দেঙ্গে তো লেঙ্গে ভি, তো এই কি করলো, এর থেকে ইলেকট্রনটা নিয়ে নিল, তাহলে কি হবে, এরও দুটো ইলেকট্রন চলে আসলো, অর্থাৎ এর কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এই দুটি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটি সর্ববহিস্থ কক্ষে একটি করে ইলেকট্রন থাকায় অপর যে হাইড্রোজেন তার একটি ইলেকট্রনের সাথে সমভাবে ব্যবহার করে বা শেয়ারিং করে নিজেদের মধ্যে এক জোড়া ইলেকট্রন সমভাবে ব্যবহার করলো। কি বলবো যে এখানে এক জোড়া ইলেকট্রন কি সমভাবে ব্যবহার করলো, ফলে এদের মধ্যে একটা সমযোজী এক বন্ধন তৈরি হলো। কি তৈরি হলো, তাহলে এদের মধ্যে সমযোজী এক বন্ধন তৈরি হলো এবং এরা একটি H2 অণু গঠন করলো, ঠিক আছে? তাহলে আমি যদি এর ড্যাশ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে কি করব, দুটো ইলেকট্রন শেয়ারিং আছে না, এদের মাঝখানের ইলেকট্রনের জায়গাটা কোথায়, শেয়ারিং এর স্পেসটা কোথায়, এই যে এই জায়গাটা, তাহলে দুটো ইলেকট্রন আছে মানে কি, দুটো ইলেকট্রন আছে মানে আমি এদের মধ্যে একটা কিন্তু দাগ দেবো। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন। এটা কি, এটা হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন। তাহলে তৈরি হলো আমাদের হাইড্রোজেনের স্ট্রাকচার, এটা কিন্তু আমাদের হাইড্রোজেনের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি, আমি দেখছিলাম হচ্ছে আমাদের ফ্লুরিনের স্ট্রাকচার, তাই তো? তাহলে একটা ফ্লুরিনের জন্য একটা ক্লোরিনের জন্য বানিয়ে নেবো। তাহলে একটা ডুপ্লিকেট স্লাইড করে নিই, হ্যাঁ। তাহলে একটা কি আমাদের ফ্লুরিনের স্ট্রাকচার বানাচ্ছি আমি F2। তাহলে ফ্লুরিন কি, ফ্লুরিন হচ্ছে আমাদের 9, তার মানে কত হবে 2,7। তাহলে 2,7 হলে কি হবে, এদিকে একটা ফ্লুরিন এদিকে একটা ফ্লুরিন, এবার 7টা করে ইলেকট্রন তো, তাহলে একটা কাজ করি, এখানে একটা দিয়ে দিই আর এদিকে কি আমি 6টা বসিয়ে দিই, তাহলে হয়ে গেল আমাদের 7টা ইলেকট্রন। একইভাবে এখানেও আমি বসিয়ে দিই, এগুলোকে আমি ক্রসের মাধ্যমে দেখাই, তাহলে কি হলো, এরকম ভাবে আমি দেখাতে পেলাম। চাইলে তুমি ডটের মাধ্যমে দেখাতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, তোমরা যখন বইতে দেখবে তখন দেখবে আরেকটু ফর্মালি করা আছে। কিরকম ভাবে ফর্মালি করা থাকে, দেখো ওখানে দেখানো থাকে এরকম ভাবে যে একটা ফ্লুরিন তার সাথে আর একটা ফ্লুরিন যুক্ত হচ্ছে, ঠিক আছে? এইবার এখানে এরকম ভাবে দেখায় যে এখানে একটা থাকছে, এখানে একটা থাকছে, আর কি থাকে, এখানে আমাদের মোট 7টা ইলেকট্রন, এরও কি থাকবে আমাদের 7টা ইলেকট্রন। তাহলে দেখো আমাদের ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, সর্ববহিস্থ কক্ষে আমাদের 7টা ইলেকট্রন রয়েছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, ঠিক আছে? একইভাবে ওটার ক্ষেত্রেও গুণে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা করে কিন্তু আমাদের ইলেকট্রন থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে এটা দেখিয়ে দেয়, তারপর দেখায় যে এদের মধ্যে শেয়ারিং হচ্ছে। তাহলে এখানে ফ্লুরিন আর এখানে ফ্লুরিন, তাই তো? এর কতগুলো ইলেকট্রন ছিল, 7টা ইলেকট্রন। তাহলে আরেকবার করে ফেলতে হবে আমাকে, তাহলে 7টা ইলেকট্রন, এরও কতগুলো ছিল, এরও আমাদের 7টা ইলেকট্রন ছিল। তাহলে আরেকবার দেখায়, এইবার আমাদের বন্ডিংটা দেখায়, তাহলে কি করে, তারপর দেখায় যে এই ফ্লুরিনের 7 ছিল তো, তাহলে একটা ইলেকট্রন এর কাছ থেকে নিয়ে নিল, তাহলে কত হলো, 2,8 হয়ে গেল, 7টা ছিল 8টা হয়ে গেল, তার মানে এ কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই ফ্লুরিনে বলছে একটা যেমন দিয়েছি তোর থেকেও একটা নেবো, তাহলে এর কাছ থেকেও নিয়ে নিল একটা, তাহলে কি হয়ে গেল, এও কিন্তু 2,8 আমাদের নিয়নের মতো হয়ে গেল। বোঝা গেল? তাহলে এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হয় কিন্তু আমাদের ফ্লুরিন আর ফ্লুরিন। আর এদের মাঝখানে কতগুলো বন্ধন করব, দেখো আমাদের এদের মাঝখানে শেয়ারিং স্পেসে কতগুলো ইলেকট্রন রয়েছে, আমাদের কিন্তু দুটো ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এদের মাঝখানে কটা বন্ড দেবো, একটা বন্ড দেবো, ঠিক আছে? তাহলে এরকম ভাবে দেখাই। আর আমি এখানে যদি নিঃসঙ্গ ইলেকট্রন দেখাতে চাই, তাহলে এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানেও আমাদের তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু পড়ে রয়েছে। তাহলে এইগুলো যেগুলো এক্সট্রা পড়ে রইলো এদেরকে কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর মাঝখানে এটা কি, মাঝখানে এটা হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন, এটাকে কি লিখবো, এটাকে লিখবো সমযোজী এক বন্ধন। তাহলে বইতে দেখবে এরকম ভাবে লেখা আছে, অনেক বইতে হয়তো তোমাদের এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে দেখালো না, বাট তোমরা যখন লিখবে তখন কিন্তু তোমরা বলে দেবে যে এখানে কি আমাদের প্রত্যেকটা ফ্লুরিন পরমাণুতে 3টি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তো লেখাটা কি আমাকে পড়ে দিতে হবে, এক একটা পড়ে দিই, বাদ বাকিগুলো তোমরা দেখে নেবে পরবর্তীকালে বা বইতে আছে। আমাদের এডুকেশন সিস্টেম এরকমই, আগের দিনও বলেছি যে আমরা শুধুমাত্র একটা জিনিস কনসেপচুয়ালি বুঝে করে দিলেই হবে না, তার উপর কিছু একটা গাল গাজাতে হবে আমাদের, তাই তো? তাহলে আমাদেরকে লিখতে হবে ওই জিনিসটাই, তাহলে ওই জিনিসটা একটু ভালো করে লিখে দেবো। যেমন ফ্লুরিনটা আমি বলছি, দুটো ফ্লুরিন পরমাণুর প্রত্যেকটার যোজ্যতা কক্ষ থেকে একটা করে ইলেকট্রন এসে একটা ইলেকট্রন জোড় গঠিত করলো, তাই হচ্ছে তো, দেখো একটা করে ইলেকট্রন আসছে, এসে কি একটা ইলেকট্রন জোড় গঠন করলো। এই জোড় উভয় এফ পরমাণু অর্থাৎ ফ্লুরিন পরমাণু সমভাবে ব্যবহার করে সুস্থিত নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস 2,8 লাভ করলো, করে ফ্লুরিন অণু কিন্তু গঠন করলো। এই যে দুটো এফ একসাথে যুক্ত হলো, তাহলে তৈরি কি করলো, F2 অণু তৈরি করলো। তাহলে কি করলো, সুস্থিত F2 অণু গঠন করলো। একটি ইলেকট্রন জোড় গঠন করায় এফ পরমাণুর যোজ্যতা কত লিখবো, আমি 1 লিখবো, বা সমযোজ্যতা কত লিখবো, আমি বলবো 1। বুঝা গেল?
আচ্ছা, একইভাবে আমি যদি ক্লোরিনের জন্য করি, তাহলে ক্লোরিনের জন্য কি হবে? ক্লোরিন হচ্ছে আমাদের Cl2, তাই তো? তাহলে ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17, তার মানে কত? 2,8,7। তাহলে শেষ কক্ষের ইলেকট্রন কত? তাহলে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 7টা। তার মানে ফ্লুরিনের মতোই হবে। তাহলে এটা কিন্তু থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা থাকবে কি তোমাদের হোমওয়ার্ক, যেখানে কিন্তু তোমাদেরকে এটা করতে হবে। ওকে, আচ্ছা। নেক্সট আমরা চলে আসি আমাদের এক বন্ধনেরই মধ্যেই একটা এক্সাম্পল কি দেখবো, আমরা দেখবো আমাদের HCl আর HF, ঠিক আছে? তো প্রথমে আমরা HF এর স্ট্রাকচার বানাই। HF, HF এর বানিয়েছিলাম না Cl এর বানিয়েছিলাম, যাই হোক দুবারই দুটোই আবার করে ফেলি। তাহলে হাইড্রোজেন কি আমাদের এক, তাই তো? এটা একটু উপরে লেখা হয়ে গেছে, চলে যাবে। তো আমরা প্রথমে কি করবো, হাইড্রোজেনেরটা দেখে নেবো, বা আমি একবারই দেখিয়ে দিই নাকি এখানেই করে দিই। তাহলে এখানে হচ্ছে আমাদের এক, আর এফ কি, এফ হচ্ছে আমাদের 9, তার মানে কত? 2,7। তাহলে আমি আগে একদম পুরো বইয়ের মতো করে দেখাচ্ছি, এখানে হাইড্রোজেন লিখবো, তার সাথে কি আমাদের ফ্লুরিন আসছে, ঠিক আছে? হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন থাকে, তাহলে একটা করে ইলেকট্রন দেখিয়ে দিলাম। আর ফ্লুরিনের কি হয়? ফ্লুরিনের আমাদের কি 7টা করে ইলেকট্রন আছে শেষে, তাহলে কি 7টা করে দেখাতে হবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ঠিক আছে? এইবার কি হবে? এইবার এদের মধ্যে আমি কিন্তু বন্ডিংটা দেখাবো। তাহলে হাইড্রোজেন আর এদিকে কি ফ্লুরিন। হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন রয়েছে, তাহলে এই যে দেখিয়ে দিলাম। আর ফ্লুরিনের কি, ফ্লুরিনের আছে আমাদের 7টা করে ইলেকট্রন, তাহলে এই যে আমাদের কি 7টা করে ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার ফ্লুরিন কি বলছে, আমার 7টা ইলেকট্রন আছে, একটা পেলে 8টা হয়ে যাবে, তাহলে হাইড্রোজেনের থেকে নিয়ে নিল। আবার হাইড্রোজেন বলছে আমার কাছে একটা আছে, আর একটা পেলেই দুটো হয়ে যাবে, তার মানে এ কিন্তু আমাদের 2 হয়ে গেল, অর্থাৎ হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। কে কক্ষে দুটো ইলেকট্রন হয়ে গেল। আর এর কিন্তু আমাদের 2,8 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো সুস্থিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার এরা কি গঠন করলো, তাহলে এবার এরা গঠন করলো হাইড্রোজেন আর ফ্লুরিন। দেখো হাইড্রোজেন আর ফ্লুরিনের মাঝখানে যে শেয়ারিং স্পেস, তাতে কতগুলো ইলেকট্রন রয়েছে? তার মধ্যে আছে আমাদের দুটো ইলেকট্রন, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এখানে একটা বন্ধন রয়েছে। আর আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে? দেখো এখানে একটা, এখানে একটা, দুটো, আর এখানে একটা, তিনটে। নিঃসঙ্গ ইলেকট্রন কতগুলো আছে? মোট 6টা। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে? 3টে। কার উপর আছে? ফ্লুরিনের উপর আছে, ঠিক আছে? এটাও কি, এটা হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন। তাহলে এটাও কি, এটা হচ্ছে আমাদের সমযোজী এক বন্ধন গঠন করলো। একইভাবে কি আমি HCl এটা করতে পারবো? অবশ্যই করতে পারবো। HCl, হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে এক, তাহলে কত লিখবো? দুই, সরি কত লিখবো আমি? এক লিখবো শুধুমাত্র। তাহলে কত লিখবো এখানে? এখানে চলে আসবে আমাদের এক, কি কক্ষে একটা ইলেকট্রন। ক্লোরিন কত? 17, তার মানে কত হবে? 2,8,7। তাহলে আমার তো অত ভেবে লাভই নেই, আমি শুধু কি দেখবো? আমি দেখবো যে এর শেষ কক্ষে কিন্তু আমাদের 7টা ইলেকট্রন রয়েছে, তাই তো? তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে হাইড্রোজেনের সাথে আমাদের ক্লোরিন যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে হাইড্রোজেনের বাইরে একটাই ইলেকট্রন রয়েছে। আর ক্লোরিনের বাইরে কতগুলো আছে? ক্লোরিনের বাইরে আছে আমাদের 7টা ইলেকট্রন, ঠিক আছে? তোমাদের হয়তো ইলেকট্রন বিন্যাসটা নিচে লেখা থাকলে ওটা কোনো ব্যাপার না, তুমি সাইডে লিখে দিলেও হবে, টিচার দেখতে পেলেই হলো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি কি করবো? এদের মধ্যে শেয়ারিংটা করিয়ে দেবো। তাহলে এখানে হাইড্রোজেন আসলো, এখানে ক্লোরিন আসলো। হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের বাইরে আছে আমাদের একটা ইলেকট্রন, তাহলে এই যে একটা ইলেকট্রন দেখিয়ে দিলাম। আর ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন, তাহলে এখানে কিন্তু আমি 7টা ইলেকট্রন দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করব? এবার আমি এদের বন্ডিং করাবো। 7টা ইলেকট্রন রয়েছে, একটা পেলেই কি হবে? এর 8 হয়ে যাবে, তার মানে 2,8,7 ছিল, তাহলে এখন কত হবে? 2,8,8 হবে, অর্থাৎ এ কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো সুস্থিতি লাভ করলো। আর হাইড্রোজেন কি করবে? এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে কি হবে? এর কিন্তু 2 হয়ে যাবে, অর্থাৎ এ কিন্তু আমাদের হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আমি যদি এখন বন্ডিংটা দেখাই, তাহলে কি হবে? হাইড্রোজেন আর ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝখানে কি দেখো দুটো ইলেকট্রন শেয়ারিং এ রয়েছে, তাহলে কি সিঙ্গেল বন্ড। আর এদিকে কিন্তু আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে? আমাদের কিন্তু 3টে করে পড়ে রয়েছে, বোঝা গেল? তাহলে এটাও কি তৈরি করলো? এটাও কিন্তু আমাদের এক বন্ধন তৈরি করলো সমযোজী, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্রাকচার এরকম হয়ে গেল। স্ট্রাকচার তাহলে এইচএফ এর কেমন হবে? এইচএফ এর হবে এরকম। আর HCl এর কেমন হবে? তারও হবে কিন্তু এরকম, ঠিক আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো? আমি যদি বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তাহলে সেগুলো কত? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 3টে। আর যদি আমি বলি নিঃসঙ্গ ইলেকট্রন কত? নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু আমাদের 6টা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা, তারপরে চলে আসি। তারপর হচ্ছে আমাদের জলের স্ট্রাকচার। তো জলের স্ট্রাকচার কিভাবে করব? বানাই, কিছু না। আমি কি বললাম? যত স্ট্রাকচার বানাবো তত আমাদের কিন্তু মাথায় কাটবে। তাহলে H2O, তাই তো? তাহলে হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে আমাদের এক। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে আমাদের 8, তার মানে কত? 2,6। এত বেশি প্র্যাকটিস করে ফেলেছি যে বারবার একদম ডিরেক্টলি কিন্তু আমার মুখে 6 চলে আসে, তাই জন্য আমি 6 লিখে ফেলি, ঠিক আছে? তাহলে কি চলে আসবে? এদিকে 6 চলে আসলো। তাহলে শেষ কক্ষের ইলেকট্রন কত? হাইড্রোজেনের জন্য একটাই কক্ষ, এক। আর অক্সিজেনের শেষ কক্ষ কতগুলো আছে? 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এবার দেখো আমাদের H2O, তাহলে কি আমাদের দুটো হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাকে দেখাতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে আমাদের কিন্তু অক্সিজেন যুক্ত হচ্ছে একটা, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের আমাদের কটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের আছে একটা করে ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আর অক্সিজেনের কটা ইলেকট্রন আছে? তার আছে 6টা ইলেকট্রন, তাহলে এদিকে একটা এদিকে একটা দিয়ে দিই, উপরে দুটো রাখি নিচে দুটো রাখি, তাহলে মোট কি আমি 6টা ইলেকট্রন দেখিয়ে দিলাম এরকম ভাবে, বোঝা গেল? বুদ্ধি করে আমি কি করলাম? হাইড্রোজেনের মুখের সামনে একটা করে ইলেকট্রন দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কি হবে? হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, আর তারপর তৈরি হবে কি এদের মধ্যে বন্ডিংটা, তাই তো? তাহলে আবার দেখিয়ে দিই। হাইড্রোজেনের কি একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। অক্সিজেনের কটা করে ইলেকট্রন? অক্সিজেনের আছে আমাদের 6টা করে ইলেকট্রন, তাহলে এই যে আমাদের কি 6টা করে ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে?
আচ্ছা, এবার অক্সিজেন বলছে, আচ্ছা হাইড্রোজেনকে দিয়ে দেখি যেগুলো ছোট আছে। হাইড্রোজেন বলছে আমার একটা ইলেকট্রন আর একটা চাই, তাহলে অক্সিজেনের থেকে নিয়ে নিলো। এই হাইড্রোজেনও তাই করলো, এই হাইড্রোজেন অক্সিজেনের থেকে নিয়ে নিলো। অক্সিজেন বলছে তোদের থেকেও তাহলে আমি একটা একটা করে নিয়ে নেবো, তাহলে অক্সিজেন কি করলো, এদের থেকে একটা একটা করে নিয়ে নিল। বোঝা গেল? তাহলে আমি যদি এবার এদের স্ট্রাকচারটা বানাই, এইচ ও এইচ, তাহলে দেখো ও আর এইচ এর মধ্যে কোথায় আছে, এই যে ও আর এইচ এর মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, তাই তো? তাহলে কতগুলো আমাদের এখানে দাগ দেবো, একটা দাগ। আবার এই যে ও আর এইচ এদের মধ্যেও কি আছে, দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে কটা দাগ দেবো, এখানেও দেবো কিন্তু আমাদের একটা দাগ। এবার বলো আমাদের লোন পেয়ার পড়ে আছে, দেখো এই যে আমাদের লোন পেয়ার, এই যে আমাদের লোন পেয়ার, তাহলে দেখো অক্সিজেনের মাথায় দুটো আর নিচে দুটো, তাই তো? তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এর কিন্তু দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বা চারটে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের জল অণু। তাহলে এটাও কি, এটাও আমাদের এক বন্ধনের কিন্তু একটা এক্সাম্পল, ঠিক আছে? এরপরে কি, এরপরে বলছে অ্যামোনিয়া আর মিথেন, তাহলে এরও আমি স্ট্রাকচার বানাবো। জলের জন্য কি আমাকে পড়ে দিতে হবে, চলো পড়ে দিই। H2O অণু গঠনের সময় একটা অক্সিজেন পরমাণুর যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে একটা করে কি করে মিলে দুটো পৃথক ইলেকট্রন জোড় গঠন করে। দুটো আলাদা আলাদা ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে, তো এই একটা এই একটা, তাহলে দুটো ইলেকট্রন কি করছে, একটা একটা করে মোট দুটো কিন্তু ইলেকট্রন জোড় গঠন করছে, ঠিক আছে? আচ্ছা, ফলে অক্সিজেন পরমাণুটা নিয়নের মতো হয়ে যায়। এখানে অক্সিজেন কেমন হয়ে গেল দেখো, অক্সিজেন আগে কত ছিল, অক্সিজেন আগে ছিল 2,6, তাহলে এর থেকে দুটো পেয়ে কত হয়ে গেল, 2,8 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো হয়ে গেল। আর হাইড্রোজেন কি হলো, হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল, দুটো ইলেকট্রন হয়ে গিয়ে, তাহলে ঠিক আছে? তাহলে দুটো হাইড্রোজেনে কিন্তু আমাদের হিলিয়ামের মতো সুস্থিতি হয়ে গেল, আর আমাদের অক্সিজেন কি হলো, আমাদের নিয়নের মতো কিন্তু সুস্থিতি লাভ করলো। তারপর আমাদের কি বলছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অণু গঠনের সময় অক্সিজেন পরমাণু সর্বস্থ কক্ষে যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশ নেয় না, যারা বন্ধনে পার্টিসিপেট করছে না, তাকে আমরা কি বলি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কতগুলো আছে দেখো, এখানে কিন্তু আমাদের দুটো কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, কি বলবো, দুটো আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। আর আমি যদি বলি নিঃসঙ্গ ইলেকট্রন, তাহলে আমি বলবো চারটে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, চারটে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। বোঝা গেল? আচ্ছা, তারপর আমরা যদি চলে আসি আমাদের অ্যামোনিয়ার কথায়, তাহলে স্ট্রাকচার বানাবো, আর আমি লেখা পড়ে দিতে পারবো না, ঠিক আছে, অনেক হয়েছে। তাহলে NH3, তাহলে কি করব, দেখো আমি আগে নাইট্রোজেন বসাবো, ঠিক আছে, বা তিন দিক থেকে তিনটে দেখিয়ে দেবো। তাহলে কি করব, আমাদের হাইড্রোজেন তিনটে, তো তাহলে একটা কাজ করি, এই আমাদের নাইট্রোজেন তার সাথে কি যুক্ত করছি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের, এরকম ভাবে আমি স্ট্রাকচারটা দেখাতে পারি, আর কিছুই না। তাহলে দেখো নাইট্রোজেনের কতগুলো থাকে, আগে ডান দিকে লিখে দিই। তাহলে নাইট্রোজেন কত, 7, তার মানে কত, 2,5, তাহলে কতগুলো ইলেকট্রন আমাদের বাইরে রয়েছে, আমাদের রয়েছে 5টা ইলেকট্রন। আর হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1, তাহলে আর কি একটাই ইলেকট্রন রয়েছে, ওটাই কি আমাদের পার্টিসিপেট করবে বন্ধনে, তাহলে কি হবে, এখানে একটা, তাই তো? তাহলে আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন গুলো দেখাতে চাই, তাহলে একটা দুটো তিনটে, আর এদিকে দুটো কি 5টা হয়ে গেল। এবার হাইড্রোজেনের আমি যদি দেখাতে চাই, তাহলে এই একটা এই একটা এই একটা, আমি ক্রস দিয়ে দেখালাম এবার, ঠিক আছে? এবার যদি আমি এর বন্ধন দেখাতে চাই, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি ওটাকে আবার ড্র করতে হবে আমাকে, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে আমি এবার কি করব, আমি নাইট্রোজেনের ইলেকট্রন গুলো দেখাবো, এই একটা দুটো তিনটে চারটে 5টা, হাইড্রোজেনের কি ক্রস দিয়ে দেখাচ্ছি, তাহলে কি একটা একটা করে আমি প্রত্যেকটা হাইড্রোজেনকে দিয়ে দিলাম। এবার হাইড্রোজেন কি বলছে, একটা করে ইলেকট্রন আমার চাই, তাহলে ও কি নিয়ে নিল একটা করে ইলেকট্রন, প্রত্যেকটা হাইড্রোজেন কি একটা করে ইলেকট্রন নিয়ে নিল। এবার নাইট্রোজেন বলছে আমারও তো 2,5, আমিও তো একদম বড় লোক না, তাহলে আমারও তিনটে ইলেকট্রন লাগবে, তোদের থেকে আমি নিয়ে নিচ্ছি। তাহলে কি করলো, ও ওদের থেকে কিন্তু ইলেকট্রন নিয়ে নিল। তাহলে কি হলো, এখান থেকে কিন্তু বন্ডিংটা এরকম ভাবে হয়ে গেল। তাহলে এখন আমাদের যদি আমি এই স্ট্রাকচারটা বানাই, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে দেখো আমাদের এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে শেয়ারিং হচ্ছে কি এই দুটো ইলেকট্রন, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা সিঙ্গেল বন্ড হবে। আবার দেখো এই যে নাইট্রোজেন হাইড্রোজেন, এদের মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে একটা দুটো ইলেকট্রন দুটো ইলেকট্রন, তার মানে এদের মধ্যেও কি হবে, আমাদের একটা একটা করে কিন্তু আমি দাগ বসাবো, তাই তো? আর উপরে কি থাকবে, উপরে আমাদের একটা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে রয়েছে, এই দেখো এখানে কি একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে রয়েছে। তাহলে এখানে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, একটা, কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন, দুটো, কতগুলো সমযোজী এক বন্ধন, তিনটে সমযোজী এক বন্ধন জিজ্ঞাসা করছি আমি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এর স্ট্রাকচার। কোনটা আমাদের লুইস ডট গঠন, এটা কিন্তু আমাদের লুইস ডট গঠন, ঠিক আছে? তোমরা যখন করবে তখন তোমরা গোল করে করবে, ঠিক করে, ঠিক আছে, পেন্সিল কম্পাস ইউজ করবে দরকার পড়ে, যাতে একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি ছিল, মিথেন, তাই তো? মিথেনের স্ট্রাকচার অলরেডি একবার বানিয়ে দিয়েছিলাম, তো আরেকবার আমি বানিয়ে দেখাই, CH4। তাহলে আমি কি করব, আমি এখানে দেখাবো কার্বন, তার সাথে যুক্ত হচ্ছে কি হাইড্রোজেন 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 হাইড্রোজেন, সব প্লাস চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার কার্বনের কতগুলো থাকে, ডান দিকে লিখে দেবো। তাহলে কার্বন হচ্ছে আমাদের 6, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1, তাহলে কার্বন কত, কার্বন হচ্ছে 2,4, হাইড্রোজেন কত 1, তাহলে কার্বনের কতগুলো ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করবে, চারটে, হাইড্রোজেনের একটা। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে কার্বনের চারটে ইলেকট্রন পার্টিসিপেট করছে, তাহলে এক কাজ করি, এটাকে ইলেকট্রনে কনভার্ট করে দিই, তাহলে এই 2 আর এদিকে 2, ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আর হাইড্রোজেনের কতগুলো থাকে, হাইড্রোজেনের থাকবে হচ্ছে একটা করে ইলেকট্রন, তাই তো? তাহলে হাইড্রোজেনের এই একটা করে কিন্তু আমি ইলেকট্রন বসিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেনের আমি একটা করে ইলেকট্রন বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার হাইড্রোজেন কি বলে, হাইড্রোজেন বলে যে আমার দুটো চাই, তাহলে ও কি করবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে।
এই হাইড্রোজেন কি করছে, এই কার্বনের থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেবে, দুটো করে ইলেকট্রন তাহলে ওর হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা হাইড্রোজেন কি হলো, দুই হয়ে গেল, অর্থাৎ আমাদের হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন কি আমাদের হিলিয়ামের মতো হয়ে গেল, অর্থাৎ সুস্থিত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে কার্বনের কি 2,4, তাহলে ওর 8টা লাগবে, তো তাহলে কি করবে, বলবে আমি যখন দিচ্ছি তোদের থেকেও একটা করে তাহলে আমি নেবো, তাহলে প্রত্যেককে একটা করে যেমন দিয়েছি প্রত্যেকের থেকে একটা করে নিয়ে নেবো। তাহলে এই কার্বনের কি হয়ে গেল, কার্বনের 2,4 ছিল, একটা একটা করে নিয়ে 4টে হয়ে গেল, তাহলে মোট কত হয়ে গেল 2,8। তাহলে এই কিন্তু আবার নিয়নের মতো হয়ে গেল। তাহলে আমি কি বলবো, যে একটি কার্বন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রনের একটি একটি করে হাইড্রোজেনের একটি ইলেকট্রনের সাথে সমভাবে ব্যবহার করে মোট 4টি সমযোজী এক বন্ধন তৈরি করলো। কি বলবো, যে আমাদের 4টে সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে, 4টে সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে কাদের মধ্যে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। কোনো নিঃসঙ্গ ইলেকট্রন দেখতে পাচ্ছ, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন নেই, প্রত্যেকে কিন্তু বন্ধনে আবদ্ধ। দেখো এখানে আমাদের কি দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। তাহলে আমি যদি এর স্ট্রাকচার বানাতে চাই কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাই তো। দেখো এখানে দুটো ইলেকট্রন তার মানে কি একটা দাগ দেবো, এখানে দুটো ইলেকট্রন তার মানে কি একটা দাগ দেবো, এখানে দুটো ইলেকট্রন তার মানে কি একটা দাগ দেবো, এখানেও দুটো ইলেকট্রন তার মানে কি একটা দাগ দেবো। বোঝা গেল, তাহলে এটা কিন্তু এর স্ট্রাকচার হয়ে যাবে। বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসি আমাদের মিথেন অণুতে। তাহলে মিথেন অণুটাই আমি বুঝিয়ে দিয়েছিলাম, এটা ডবল রিপিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে মিথেন অণুটাই কিন্তু আবার এখানে লেখা আছে। এবার দেখো এখানে কার্বনের আমি 4টে যোজতা দেখতে পাচ্ছি না, কার্বন আমি যদি মিথেনের স্ট্রাকচারটা বানাতে চাই তাহলে মিথেনের স্ট্রাকচার হবে ঠিক এরকম, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত হয়, CHC, এই অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হয় 109°28'। ঠিক আছে, এটা মনে রাখবে, 109°28' কি হয়, এই CHC অ্যাঙ্গেলটা হয়। এই যে হাইড্রোজেন, তারপর কার্বন, তারপর আমাদের কি আরেকটা হাইড্রোজেন, এদের মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা কত হয়, 109°28'। এটা মেইনলি তোমাদের জৈব রসায়নের কোয়েশ্চেন, বাট কোন স্কুলে কিন্তু দিয়ে দিতে পারে সমাজজীবী বন্ধন চ্যাপ্টারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে CHC আমাদের হয়ে গেল, তাহলে এই স্লাইডটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এবার চলে আসছি আমাদের কি, এবার আসছে আমাদের দ্বিবন্ধন। তাহলে এতক্ষণ আমি দেখছিলাম সব ছিল আমাদের এক বন্ধন, এবার কি আসবে, এবার আসবে আমাদের দ্বিবন্ধন। দ্বিবন্ধনে প্রথম আমাদেরকে বলছে কি CO2। তাহলে স্ট্রাকচার বানাবো, কিচ্ছু করবো না, আমি শুধু বসে বসে স্ট্রাকচার বানাবো। তাহলে CO2, তাই তো। তাহলে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, তার সাথে আরেকটা অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই তো। এবার আমি আবার লিখবো, কার্বন হচ্ছে আমাদের 6, তার মানে কত হবে 2,4। অক্সিজেন কত হচ্ছে, অক্সিজেন হচ্ছে আমাদের 8, তার মানে কত হবে 2,6। ঠিক আছে। তাহলে অক্সিজেনের কতগুলো ইলেকট্রন ইনভলভ হবে, 6টা, আর কার্বনের আমাদের 4টে। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলো ইনভলভ হয়। তাহলে এবার আমি কি বলছি, যে কার্বনের আমাদের কি 4টে ইলেকট্রন রয়েছে, আমি এরকম ভাবে দেখিয়ে দিলাম। আর অক্সিজেনের কি আমাদের 6টা করে ইলেকট্রন রয়েছে, তাহলে আমি সেটা কিন্তু এরকম ভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অক্সিজেনের কি আমাদের 6টা করে ইলেকট্রন রয়েছে, আমি এরকম ভাবে দেখিয়ে দিলাম। এবার যখন আমি এর স্ট্রাকচার বানাবো তাহলে কি করব, OCO, আমি এই ইলেকট্রনগুলোকেই আবার দেখাবো। তাহলে কি করব, কার্বনের কিন্তু বাইরে আমাদের 4টে ইলেকট্রন রয়েছে, আর অক্সিজেনের কি হচ্ছে, অক্সিজেনের কিন্তু আমাদের 6টা করে ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের কি হচ্ছে 6টা করে ইলেকট্রন রয়েছে। এইবার আমাকে বলো অক্সিজেন কি খুশি আছে না, অক্সিজেন বলছে আমার 6টা ইলেকট্রন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, আমার দুটো পেলেই আমি খুশি, তাহলে ওকে দুটো দিয়ে দেওয়া হলো। এই অক্সিজেন কি বলছে আমি দুটো পেলেই খুশি, তাহলে ওকে দুটো দিয়ে দেওয়া হলো। এবার কার্বন কি করছে, অক্সিজেনকে দুটো দিচ্ছে, তাহলে দুটো নেবে। এই কার্বন এই অক্সিজেনকে দুটো দিচ্ছে, তাহলে এর থেকেও দুটো নেবে, তাহলে ওদের থেকে কিন্তু দুটো দুটো করে অক্সিজেন আবার নিয়ে নিল। তাহলে যেই দুটো দুটো করে নিয়ে নিল, দুটো দুটো 4টে, আগে 4টে ছিল, তার মানে এর কত হয়ে গেল, এই কার্বনের হয়ে গেল 2,8, তাই তো। তার মানে এ কি হয়ে গেল, নিয়নের মতো কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর এ আমাদের 2,6 ছিল, তাহলে 6টা থেকে দুটো নিল, তাহলে কি এও 2,8 হয়ে গেল, এও 2,8 হয়ে গেল, অর্থাৎ এও কিন্তু নিয়নের মতো সুস্থিত হয়ে গেল, এও কিন্তু নিয়নের মতো সুস্থিত হয়ে গেল। আমাদের রাসায়নিক বন্ধন করার উদ্দেশ্যই তো ছিল যে আমি সুস্থিত হতে চাই। তাহলে আমি যদি এবার আমি এদেরকে ড্যাশ স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে চাই, তাহলে কি করব, তাহলে আমি বলবো যে আমাদের এই যে কার্বন আর অক্সিজেন, দেখো এদের মধ্যে শেয়ার্ড কতগুলো ইলেকট্রন, দুটো দুটো 4টে ইলেকট্রন। তাহলে 4টে ইলেকট্রন মানে কি, 4টে ইলেকট্রন মানে আমাদের ডবল বন্ড, তাহলে আমি এখানে ডবল বন্ড দেখাবো, তাই তো। আবার এইখানেও আমি যদি দেখি কার্বন অক্সিজেনের মধ্যে আমাদের কিন্তু 4টে ইলেকট্রন শেয়ার রয়েছে, তাহলে এখানেও কিন্তু আমি দেখাবো ডবল বন্ড। এখন দেখো অক্সিজেনের মাথায় কিন্তু আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে 4টে করে, তাহলে আমি নিঃসঙ্গ ইলেকট্রন দেখে দিলাম 4টে করে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে আমাদের দুটো। তাহলে প্রত্যেকটা অক্সিজেন পরমাণুতে কিন্তু আমাদের দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুতে কিন্তু আমাদের 4টে করে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। মোট কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, 8টা। মোট কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, 4টে। মোট আর প্রতি দুটো কথা কিন্তু আলাদা, মোট মানে আমি একসাথে যোগ করে বলছি, মানে দুটো অক্সিজেন সহ। আর যদি প্রতি অক্সিজেন বলি, তার মানে যে কোনো একটা অক্সিজেনের কথা বলা হচ্ছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম টার্মিনোলজি গুলো থেকেই কিন্তু আমাদের এমসিকিউতে নাম্বার কাটা যায়, ঠিক আছে। আচ্ছা, দেখো লেখাতে আমি কি লিখতে হবে, কার্বন পরমাণুর মধ্যস্থলে অবস্থান করে এবং দুটো অক্সিজেন পরমাণুর সাথে প্রতিটির সঙ্গে পৃথকভাবে দুটো করে ইলেকট্রন জোড় গঠন করে, প্রত্যেকটা পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়। এরকম ভাবে লিখলেই তাহলে হয়ে যাবে। 4টে ইলেকট্রন জোড় গঠন করে, কার্বন পরমাণুর যোজ্যতা কত বলবো আমি, 4 বলবো, ঠিক আছে। মোট 4টে আমাদের গঠন করছে তো, তাই। ঠিক আছে।
আচ্ছা, এরপর কি, এরপর আমাদেরকে বলছে ইথিলিন। ইথিলিন কি, ইথিলিন হচ্ছে আমাদের C2H4, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এরপরে স্ট্রাকচার আমি কার বানাবো, এরপর বানাবো হচ্ছে আমাদের C2H4 এর জন্য। ঠিক আছে, আমি ডাইরেক্ট বানাচ্ছি যাতে আমাদের পেজ শর্ট পড়ে। তাহলে C2H4, তাই তো? তাহলে কার্বন কার্বন, হাইড্রোজেন আমাদের চারটে, তাহলে এরকম ভাবে আমরা সাজাবো, আর কিছুই না। একটা স্টেপ আগে শুধু ওই যোগ যোগ চিহ্ন দিয়ে দেখাবে, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এবার কার্বন আমি কত ডান দিকে লিখবো, কার্বন হচ্ছে আমাদের 6, তার মানে কত 2,4। হাইড্রোজেন কত 1, তার মানে কি আমাদের 1। এবার বলো কতগুলো ইলেকট্রন আমাদের পার্টিসিপেট করবে বন্ডিং এ। দেখো কার্বনের সর্ববহিস্থ কক্ষে আমাদের 4টে ইলেকট্রন, আর হাইড্রোজেনের হচ্ছে একটা করে ইলেকট্রন, তাই তো? তাহলে আমি দেখিয়ে দেবো হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। দেখো এই যে দেখিয়ে দিলাম হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। ঠিক আছে, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম। এবার কার্বনের কতগুলো আছে, 4টে করে। তাহলে এই কার্বনের একটা দুটো তিনটে চারটে, এই কার্বনেরও একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন আমি দেখিয়ে দিলাম। এবার এই কার্বন বলছে, বা কার্বন ছাড়ো, আগে হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমি পূর্ণ করে দিলাম, তাহলে এর দ্বৈত হয়ে গেল, তাহলে এর কিন্তু 2 হয়ে গেল, অর্থাৎ এই হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। এরও একই কেস হবে, হিলিয়ামের মতো হয়ে গেল। এরও একই কেস হবে, দুটো ইলেকট্রন পাওয়ার জন্য একটা ইলেকট্রন নিয়ে নিল, এও কিন্তু একটা ইলেকট্রন নিয়ে নিয়ে আমাদের সেই কি হয়ে গেল, 2 এর মতো হিলিয়ামের মতো হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদের কার্বনের পালা। এই কার্বন বলছে যে আমার 8টা ইলেকট্রন চাই, কিন্তু আমার রয়েছে কত, আমার রয়েছে 2,4। তাহলে দেখো এখান থেকে একটা দুটো তিনটে চারটে নিলে 5 আর 6, 6টা অবধি এসে থেমে যাবে তো। তাহলে এর থেকেও আরো দুটো নিতে হবে, তাহলে 7 আর 8, তাহলে এর থেকে আরো দুটো ইলেকট্রন নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি নাম্বারিং গুলো একবার মুছে দিই। আচ্ছা, তাহলে কি করবো, এর থেকে দুটো নেবো, আর এর থেকে একটা একটা করে আরো দুটো নেবো। তাহলে কিন্তু আমার এখন এই কার্বনের কত হলো, এই কার্বনের কিন্তু 2,8 হলো। যে 8 হলে কি হবে, আমাদের নিয়নের মতো কিন্তু সুস্থিত হবে। আবার এই কার্বন যখন এই কার্বনকে দুটো দিচ্ছে, তাহলে এই কার্বনের থেকেও দুটো নিয়ে নেবে, তাহলে এর থেকে দুটো নিয়ে নিল, আর হাইড্রোজেনের থেকে কিন্তু একটা একটা করে নিয়ে নিল। তাহলে এখানে কি হলো, এর কিন্তু এরকম হয়ে গেল। তাহলে এরও কিন্তু এখন কত হলো, 2,8, অর্থাৎ এরও কিন্তু আমাদের নিয়নের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ হয়ে গেল। তাই তো? তাহলে এখন যদি আমি এদের স্ট্রাকচার বানাই, তাহলে কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি আছে, দেখো দুটো করে ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে প্রত্যেকটা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু শেয়ারিং হচ্ছে দুটো করে ইলেকট্রন, অর্থাৎ বন্ডিং কত হবে, আমাদের কিন্তু একটা করে বন্ডিং হবে। বন্ড অর্ডার কত কার্বন হাইড্রোজেনের মধ্যে, 1, তাই তো? কিন্তু কার্বন আর কার্বনের মাঝখানে দেখো, কার্বন আর কার্বনের মাঝখানে কতগুলো ইলেকট্রন রয়েছে। তাহলে দেখো এদের মাঝখানে কিন্তু আছে কতগুলো, আমাদের আছে মোট 4টে ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রনে কি হয়, একটা বন্ড, 4টে ইলেকট্রনে দুটো বন্ড, তাহলে এখানে কত হবে, আমাদের দুটো কিন্তু আমাদের ইলেকট্রন বন্ড হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, এটা কিন্তু আমাদের দ্বিবন্ধন হয়ে গেল। তাহলে এটা কিসের এক্সাম্পল, এটা কিন্তু আমাদের দ্বিবন্ধনের এক্সাম্পল। বোঝা গেল? ইথিলিনের স্ট্রাকচারটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি আমাদের কি ত্রিবন্ধনের স্ট্রাকচারে। ঠিক আছে, আচ্ছা আর একটা স্ট্রাকচার আমি কি করবো, আর একটা স্ট্রাকচার আমি করবো হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য। এখানে একটা স্লাইড নেবো, স্লাইড নিয়ে আমি কি করবো, অক্সিজেনের জন্য স্ট্রাকচার বানাবো। O2, তাহলে অক্সিজেন কি হবে, ও আর ও। এবার বলো অক্সিজেনের শেষ কক্ষে কতগুলো থাকে, আবার 6 লিখে ফেলেছি, 2,6। তাহলে শেষ কক্ষে কতগুলো আছে, 6টা ইলেকট্রন থাকে, তাই তো? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, সেটা ভাঙালে 2,6 আসবে। তার মানে এই অক্সিজেনের বাইরে কতগুলো থাকবে, আমাদের কিন্তু 6টা করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 6টা হয়ে গেল। এরও কি থাকবে, আমাদের 6টা করে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এবারে এই অক্সিজেন কি বলছে, আমার 6টা আছে, তোর থেকে দুটো দে তো। তাহলে ও দিয়ে দিল, তাহলে কি হলো, এর 2,8 হয়ে গেল, 6 ছিল দুটো নিয়ে নিল, তাহলে কি 2,8 হয়ে গেল, মানে নিয়নের মতো হয়ে গেল। এ বলছে আমার 6টা আছে, তুই দুটো দে তো, এর থেকেও নিয়ে নিল, তাহলে এর কত হয়ে গেল, 2,8 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো হয়ে গেল। তার মানে আমি যদি এদেরকে আমাদের ড্যাশ চিহ্নের সাহায্যে প্রকাশ করি, তাহলে দুটো অক্সিজেনের মাঝখানে কি, দেখো দুটো অক্সিজেনের মাঝখানে আমাদের দুটো দুটো মোট 4টে ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে 4টে ইলেকট্রন মানে কি, 4টে ইলেকট্রন মানে এদের মাঝখানে দুটো আমাদের কিন্তু বন্ড দিতে হবে। আর দেখো এখানে দুটো আর দুটো, তার মানে কি 4টে নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে রয়েছে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে, দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। তাহলে আমি কি দেখালাম, এরকম ভাবে দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখালাম। এটা কোনো ব্যাপার না যে তুমি ডট দেখাচ্ছ না ক্রস দেখাচ্ছ, অনেকে এরকম ভাবেও দেখিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এরকম ভাবেও কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন দেখাতে পারো তুমি চাইলে, হেয়ার ব্যান্ডের মতো করে এরকম একটা ইউ চিহ্ন দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর ইথিলিন, এর বাইরে আসবে না। তারপর আমাকে বলছে ত্রিবন্ধন কাদের কাদের থাকে। দেখো ত্রিবন্ধন থাকে হচ্ছে আমাদের নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেন কেমন হয়, দেখো নাইট্রোজেন এরকম হয় এসে এই কি আমাদের নাইট্রোজেনের স্ট্রাকচার। আর অ্যাসিডিলিন কেমন হয়, অ্যাসিডিলিন হয় আমাদের এরকম স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাসিডিলিন হয় আমাদের এরকম স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারগুলো কেন হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, সেটা আমরা দেখবো, তাই তো? তাহলে প্রথমে চলে আসি আমাদের নাইট্রোজেনের স্ট্রাকচারে। তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন আর নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেনের আমাদের তাহলে সর্ববহিস্থ কতগুলো আছে, 7টা। আমাদের কি ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ, কত আসবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন আসবে তাহলে আমাদের 5টা, তাই তো? তাহলে আমি দেখাবো 5টা করে ইলেকট্রন, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা। এরও কি দেখাবো, একটা দুটো তিনটে চারটে 5টা। একজনের আমি ডট দেখালাম, একজনের আমি ক্রস দেখালাম, আমার ইচ্ছা। তাহলে এবার আমি কি করবো, এখান থেকে 3টে ইলেকট্রন দিয়ে দেবো, কারণ আমার 5টা আছে তো, 3টে পেলে আমাদের 8টা হয়ে যাবে। এখান থেকেও আমি কি করবো, তাহলে 3টে ইলেকট্রন একে দিয়ে দেবো। তাহলে কত হবে, এরও 2,8 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো হয়ে গেল। এরও কিন্তু 2,8 হয়ে গেল, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি যদি এদের ড্যাশ স্ট্রাকচার বানাতে যাই, তাহলে কি লিখবো, নাইট্রোজেন নাইট্রোজেন, মাঝখানে কতগুলো ইলেকট্রন রয়েছে, দেখো আমাদের মোট কিন্তু 6টা ইলেকট্রন রয়েছে, গুণে দেখো। তাহলে 6টা ইলেকট্রন মানে কি, 6টা ইলেকট্রন মানে হচ্ছে এদের মাঝখানে আমি 3টে বন্ড দেবো, তাই তো, ট্রিপল বন্ড। আর এখানে কি থাকবে, এখানে থাকবে কিন্তু আমাদের একটা করে লোন পেয়ার। বোঝা গেল?
এইবার আমার এখানে একটা পোস্টমর্টম করার আছে। পোস্টমর্টমটা কি? দেখো, আমি যদি বলি যে আমাদের এখানে কি নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেনের স্ট্রাকচারে কি আছে? নাইট্রোজেনের স্ট্রাকচারে আছে কিন্তু আমাদের ট্রিপল বন্ড। তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড, তাই তো? আমি বলেছিলাম যে বন্ড অর্ডার যত বেশি হবে তত কি হবে, আমাদের বন্ড লেন্থ কমবে। আর বন্ড লেন্থ কমা মানে হচ্ছে আমাদের বন্ড এনার্জি বেশি, অর্থাৎ এর কিন্তু ভাঙা কঠিন। এর কি হবে? এর কিন্তু ভাঙা কঠিন। তাই জন্য যেহেতু আমাদের নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাই এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী বন্ধন। এটা কি? এটা অত্যন্ত শক্তিশালী বন্ধন। তাই এটা কিন্তু সহজে ভাঙবে না। তাহলে কি বলবো? এটা কিন্তু সহজে ভাঙবে না। কখন ভাঙতে পারে? যখন আমাদের বিদ্যুৎ স্ফুরণ হবে। যখন আমাদের বিদ্যুৎ স্ফুরণ হবে তখন নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু পরস্পর যুক্ত হয়ে যেতে পারে। কখন হবে? যখন আমাদের বিদ্যুৎ স্ফুরণ হবে। কি হবে? বিদ্যুৎ স্ফুরণ মানে লাইটনিং হচ্ছে, থান্ডারস্টর্ম আসছে, তখন কি হয়? প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। যখন বিদ্যুৎ চমকায় তখন কি হয়? ওই বিদ্যুৎ চমকানোর জন্য বিশাল পরিমাণে কি আমাদের তাপ উৎপাদন হয়। তাহলে অত পরিমাণ শক্তি যখন আমি দিতে পারবো, তখনই কিন্তু একমাত্র আমাদের নাইট্রোজেন ভাঙতে পারবে। আর নাহলে নাইট্রোজেন ভাঙতেই পারবে না। আমাদের পুরো পৃথিবীর মধ্যে নাইট্রোজেন রয়েছে আমাদের 78%। তাহলে ভাবো, যদি নাইট্রোজেন এরকম স্টেবল না হতো, ওর মধ্যে আমাদের ট্রিপল বন্ড না থাকতো, তাহলে তো নাইট্রোজেন ভেঙেই যেত। তাহলে ভেঙে বিভিন্ন কিন্তু যৌগ তৈরি করতো, যার ফলে আমাদের হয়তো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যেত। এই যে আমরা দেখবো কি N2 আর O2 কি হবে? বিদ্যুৎ স্ফুরণে যুক্ত হয়ে যাবে, মানে ভেঙে যাবে, ভেঙে কি হবে? যুক্ত হবে। তাহলে পরস্পর কি তৈরি করবে? আমাদের NO তৈরি করে ফেলবে। আর আমরা পড়েছিলাম, মনে করে দেখো, যে NO কি করে? আমাদের ওজোন গ্যাস ডিপ্লিশন করে, ঠিক আছে? অর্থাৎ ওজোন স্তর কিন্তু আমাদের ক্ষয় করবে, তাই তো? তাহলে যদি আমাদের এরকম নাইট্রোজেনটা এরকম ট্রিপল বন্ড না থাকতো আর সহজেই ভেঙে যেতে পারতো, তাহলে কি হতো? আমাদের এরকম ভাবে এনও তৈরি হতে থাকতো আর আমাদের ওজোন স্তর কিন্তু ধ্বংস হয়ে যেত। তাহলে এটা যাতে না হয় তার জন্য আমাদের কি হয়? প্রকৃতি এমন ভাবে ডিজাইন যে আমাদের নাইট্রোজেনের মধ্যে কিন্তু ট্রিপল বন্ড থাকে। আর এটা এত শক্তিশালী হয় যেটা নর্মাল কন্ডিশনে কিন্তু ভাঙতে পারবে না। আর না ভাঙলে বিক্রিয়া করবে কি করে? এ কাইন্ড অফ স্টেবল, এর স্টেবিলিটি খুব বেশি, কারণ এর ট্রিপল বন্ড, তাই তো? তাহলে এ যেহেতু স্টেবল, তাই নর্মাল টাইমে কিন্তু এ বিক্রিয়া করে না কারোর সাথে, এর বন্ডটা ভাঙে না। আগে বন্ড ভাঙবে, তারপর অন্য কারোর সাথে কিন্তু বন্ড গড়বে, তাই তো? প্রথমে নাইট্রোজেনের নিজেদের মধ্যে বন্ড ভাঙবে, তারপর তো অক্সিজেনের মধ্যে যখন বন্ড ভাঙবে, এরা পরস্পর যুক্ত হবে আর তৈরি করবে কি আমাদের NO। দুটো নাইট্রোজেন পরস্পর ঘর করছে, দুটো অক্সিজেন পরস্পর ঘর করছে, এদের মধ্যে ডিভোর্স ফাইল হবে, তারপর একটা নাইট্রোজেন কিন্তু আর একটা অক্সিজেনের সাথে গিয়ে বিয়ে করতে পারবে এবং তাদের সাথে যুক্ত হয়ে কি করবে? আমাদের NO তৈরি করবে। বোঝা গেল? কিন্তু এটা কখন হতে পারবে? যখন আমাদের বিদ্যুৎ স্ফুরণ তৈরি হবে, যখন আমাদের ওরকম থান্ডারস্টর্ম আসবে, আমাদের বিদ্যুৎ চমকাবে, তখন বিশাল পরিমাণে আমাদের একটা তাপ শক্তি পাওয়া যায়। সেই তাপ শক্তির প্রভাবে এসে কিন্তু আমাদের এই ট্রিপল বন্ড ভাঙতে পারে, তখনই কিন্তু আমাদের NO তৈরি হয়। বোঝা গেল? তাহলে এটা কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা তোমরা কিন্তু ফাইনাল এক্সামে পাওয়ার চান্সেস বেশি, কিন্তু অনেক স্কুলে কিন্তু আবার এটা দিয়েও দিতে পারে। এই বিক্রিয়াটা তোমরা করবে হচ্ছে অজৈব রসায়নে। আর তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু মিক্সড কোয়েশ্চেন বলতে পারো, সেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের নাইট্রোজেন। এবার চলে আসি আমাদের কি? এবার চলে আসি আমাদের অ্যাসিটিলিনের স্ট্রাকচারে। কি? আমাদের অ্যাসিটিলিন, ঠিক আছে? তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিনের স্ট্রাকচার কি? অ্যাসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে C2H2, ঠিক আছে? তাহলে কার্বন কার্বন, হাইড্রোজেন আমাদের দুটো আছে, তাই তো? তাহলে আমি এখানে এরকম ভাবে হাইড্রোজেন হাইড্রোজেন বসিয়ে দেবো। হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন থাকে? হাইড্রোজেনের থাকে একটা করে ইলেকট্রন, ঠিক আছে? আবার দেখিয়ে দেবো, হাইড্রোজেন 1 তার মানে কি একটা করে ইলেকট্রন। কার্বন আমাদের 6 তার মানে কি 2,4, তাহলে লাস্টে কি চারটে করে ইলেকট্রন থাকবে। তাহলে কার্বনের কত বসাবো? কার্বনের বসাবো এখানে কি আমি একটা করে ইলেকট্রন আর এদিকে তিনটে করে ইলেকট্রন, তাই তো? আবার এই কার্বনেরও কি চারটে ইলেকট্রন, তাহলে কি এদিকে তিনটে বসিয়ে দিই, এদিকে একটা বসিয়ে দিই। এবার হাইড্রোজেন কি বলবে? হাইড্রোজেন বলবে মালিক, এক ইলেকট্রন দে দো মালিক। তাহলে এই হাইড্রোজেন কি করলো? কার্বনের থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি হলো? ওর দুটো ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ ও কিন্তু হিলিয়ামের মতো সুস্থিত হয়ে গেল। তাহলে মালিকের থেকে একটা ইলেকট্রন নিয়ে কিন্তু হাইড্রোজেন খুশি হয়ে গেল। এই হাইড্রোজেন বলবে মালিক মুঝে ভি চাইয়ে মালিক। তাহলে ও কি করলো? ও কিন্তু একটা ইলেকট্রন নিয়ে নিল, নিয়ে কিন্তু আমাদের হিলিয়ামের মতো হয়ে গেল। এবার কার্বন বলছে, বজ্জাত ছেলে, তুই আমার থেকে একটা ইলেকট্রন নিয়েছিস, তোর থেকেও আমি একটা নেবো। কিন্তু বলছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, যা, আমার তো হচ্ছে না কাজ। তাহলে বলছে ভাই সামনে থেকে তোর থেকে তিনটে ইলেকট্রন দে তো। ওই কার্বন বলছে নিয়ে নে। তাহলে হয়ে গেল দেখো 6 7 8, দেখো 8টা ইলেকট্রন হয়ে গেল আমাদের। তাহলে এখন কি হলো? 2,8, অর্থাৎ এ কিন্তু নিয়নের মতো শোষিত হলো। এবার আর এই কার্বন বলছে আচ্ছা বেটে, আমার থেকে সবাই নিয়ে নেবে, আমাকে দেবে না? আমিও নেবো। তাহলে এই কার্বন কি করলো? এই যে হাইড্রোজেনকে একটা দিয়েছিল, ওর থেকে একটা নিল। আর এই যে কার্বনকে আমার তিনটে দিল, এর থেকেও কিন্তু তিনটে নিয়ে নিল। তাহলে এই কার্বনেরও কত হয়ে গেল? 2,8, অর্থাৎ এরও কিন্তু নিয়ন হয়ে গেল। বোঝা গেল? তাহলে এরকম কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। তাহলে আমি যদি এর স্ট্রাকচারটা ড্র করতে চাই, তাহলে কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি আছে? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু আমাদের একটা করে ইলেকট্রন বন্ড গঠন হবে। কেন? দুটো করে ইলেকট্রন রয়েছে, তাই তো? তাহলে এখানে কিন্তু আমি একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো, সিঙ্গেল বন্ড, তাই তো? কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি? কার্বন আর কার্বনের মধ্যে কি? দেখো আমাদের এখানে কিন্তু মোট 6টা ইলেকট্রন শেয়ারিং এ রয়েছে। তার মানে কতগুলো বন্ড দেবো? একটা দুটো তিনটে বন্ড দেবো। বোঝা গেল? তাহলে এটা কি তৈরি করলো? এটা কিন্তু আমাদের ত্রিবন্ধন তৈরি করলো। বোঝা গেল? ত্রিবন্ধনের কিন্তু আমাদের বন্ড লেন্থ কম, কিন্তু বন্ড এনার্জি বেশি। বোঝা গেল? তাহলে আমাদের বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু ছোট, কিন্তু আমাদের বন্ধন যে শক্তি বেশি, অর্থাৎ এটা কিন্তু ভাঙা কঠিন। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের ইথিলিনের স্ট্রাকচার। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে সমযোজী দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও তো, তাহলে দ্বিবন্ধন বলছে মানে কি? ডবল বন্ড চাইছে, তাই তো?
ডাবল বন্ড চাইছে। আর বলছি মৌলিক অণু মানে একই রকম পরমাণু থাকতে হবে, তার মানে কি বলতে পারি, তাহলে বলতে পারি আমাদের অক্সিজেন। কেন? কারণ আমরা দেখেছিলাম যে আমাদের অক্সিজেনের স্ট্রাকচার কেমন হয়, ও ডবল বন্ড ও। কিন্তু আমাকে যদি বলে দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু, তার মানে কি আমাকে আলাদা পরমাণু বলতে হবে। তাহলে আমি বলতে পারি CO2, আমি বলতে পারি C2H4। আমি দেখেছিলাম CO2 স্ট্রাকচার কেমন হয়, এরকম স্ট্রাকচার হয়, তাহলে এখানে ডবল বন্ড দেখছি। আবার আমি কি বলতে পারি যে আমি এরকম স্ট্রাকচারও দেখেছিলাম কি আমাদের ইথিলিনের জন্য, যেটা কি আমাদের C2H4। বোঝা গেল? এই একই প্রশ্নটা আমাদের বলতে পারে যে সমযোজী ত্রিবন্ধন অর্থাৎ আমাদের ট্রিপল বন্ড যদি কোথায় পাওয়া যায় সেটা আমাকে জিজ্ঞাসা করে। যদি মৌলিক অণু বলে, মৌলিক অণু মানে কি একই রকম পরমাণু, তার মানে আমি কি বলবো নাইট্রোজেন, কারণ আমি কি দেখেছিলাম যে নাইট্রোজেনের স্ট্রাকচারটা হচ্ছে N ট্রিপল বন্ড N, ঠিক আছে। আর যদি যৌগিক অণু বলে ত্রিবন্ধন যুক্ত, তাহলে কি বলবো, তাহলে বলবো আমাদের অ্যাসিডিলিন, যেটা কি আমাদের C2H2। তাহলে তার স্ট্রাকচার কেমন দেখেছিলাম, তার স্ট্রাকচার দেখলাম আমরা এক্ষুনি এরকম। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু হয়ে গেল আমাদের গোটা লুইস ডট গঠন এবং আমাদের যে সমযোজী বন্ধনগুলো ছিল তাদের গঠন অঙ্কন। তো এবার আমরা করব আমাদের লাস্ট টপিক, যেটা হবে আমাদের সমযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ, ঠিক আছে। আর এই বৈশিষ্ট্য একদম মন দিয়ে পড়বে, কারণ আমি আগের দিনও বলেছিলাম আমাদের আয়নীয় যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে আর আমাদের সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যদি তোমরা ভালো করে পড়ে ফেলো, তাহলে যে কোনো প্রশ্নে যতগুলো থিওরিটিক্যাল প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা সঠিক উত্তর লিখতে পারবে, ঠিক আছে। আর মার্কস কত পাবে? 2 to 3 মার্কস, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো যে আমাদের সমযোজী যৌগগুলো ভৌত অবস্থায় কেমন ভাবে থাকে। তো এটা আমাকে বোঝাতে দাও আগে, ঠিক আছে। ধরো, দেখো আমাদের অ্যাকচুয়ালি না ফোর্সেস দু রকমের হয়, একটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার ফোর্স, একটা কি, একটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার ফোর্স, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, আর একটা কি আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, ঠিক আছে। এবার আমাদের যে আয়নিক বন্ড, তাই তো, আমাদের যে আয়নিক কম্পাউন্ড গুলো থাকে তাদের মধ্যে আয়নিক বন্ড কাজ করে, মানে আয়নীয় যৌগের কথা বলছি আমি বাংলায়। তো তারা কি করে বলেছিলাম, তারা একটা শক্তিশালী যে স্থিতিক আকর্ষণ বল তাদের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা ল্যাটিস গঠন করে, তাই তো। তার মানে আমি বলতে পারি যে আমাদের যে আয়নিক বন্ড গুলো রয়েছে বা আয়নিক কম্পাউন্ড গুলো আছে, তারা কি করে, তারা কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো পৃথক অণু রাখে না, মানে ওদের ক্ষেত্রে কিন্তু কোনো পৃথক অণু থাকে না, বরং তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাটিস থাকে, তাই তো। আর তারা কি থাকে, তারা শক্তিশালী তড়িৎ তড়িৎ যে আকর্ষণ বল আছে, শক্তিশালী যে তড়িৎ আকর্ষণ বল রয়েছে, সেই বল দ্বারা কিন্তু যুক্ত থাকে একে অপরের সাথে। তাই তারা সাধারণত কি হয়, তাই তারা কিন্তু সাধারণত কঠিন প্রকৃতির হয়, ঠিক আছে। কারণ খুব শক্তিশালী তড়িৎ আকর্ষণ বল, তো তাই কি একদম কাছাকাছি ধরে রাখবে, তাহলে অণুগুলো কি একে অপরের সাথে একদম কাছাকাছি থাকবে, চিপকে চিপকে থাকবে, তাহলে কি হবে, ওরা তখন কিন্তু আমাদের কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের যখন আমি কোভালেন্ট কম্পাউন্ডের কথা পড়বো না, তখন চলে আসবে আমাদের এই কনসেপ্ট, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ফোর্সেস আর একটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার ফোর্সেস। এবার এই ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে নিজেদের মধ্যে, মানে ধরো হাইড্রোজেন, অক্সিজেন, H2O, তাই তো। তার মানে কি অক্সিজেন একটা থাকবে, হাইড্রোজেন দুটো থাকবে, তাহলে আমি কি লিখবো, তাহলে আমি বলবো অক্সিজেন আর হাইড্রোজেন। দেখো এখানে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন এরা কি একটা অণু গঠন করছে, তাহলে এই অণুর নিজেদের মধ্যেকার যে আকর্ষণ বল, অর্থাৎ এখানে যে এই বন্ডিংটা তৈরি হয়েছে, বন্ডিং তৈরি হয়েছে মানে কি, এটা একটা আকর্ষণ বল। কিসের জন্য আকর্ষণ বল তৈরি হচ্ছে? দেখো এখানে আমাদের ওই ইলেকট্রন যে শেয়ারিংটা হয়েছে, ওই শেয়ারিং এর জন্য আমাদের কি এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার ফোর্সেস, যেটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের সমযোজী বন্ধন। আমার কথাটা কি হালকা বোঝা গেল? একটা জল অণু, সেই জল অণুর যে উপাদান পরমাণুগুলো আছে, তাদের মধ্যবর্তী যে আমাদের আকর্ষণ বল, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার ফোর্স, ঠিক আছে। এইবার এই যে ইন্ট্রামলিকুলার ফোর্স, এটা কিন্তু একটা শক্তিশালী ফোর্স, এটা কিন্তু একটা শক্তিশালী ফোর্স, এটাই কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এটা শক্তিশালী। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের তো পৃথক অণু রয়েছে, মানে এই যে আমাদের জল অণু, এই জল অণুটার একটা পৃথক অণু রয়েছে, এই জল অণুটার কি একটা পৃথক অণু রয়েছে। তার মানে পাশাপাশি কি অনেকগুলো আমাদের জল অণু থাকবে, তাহলে এই একটা H2O, এই একটা H2O, এখানে তো কোনো প্লাস মাইনাসের বালাই নেই, যে প্লাস মাইনাস কি করবে, একে অপরের সাথে একটা Na প্লাস কে ঘিরে ছটা আমাদের Cl মাইনাস চলে আসবে, আবার ওই প্রত্যেকটা Cl মাইনাস কে ঘিরে কি ছটা করে আমাদের Na প্লাস থাকবে, করে একটা নেটওয়ার্ক গঠন করবে, যেটাকে আমরা কেলাস বলবো, নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দ্বারাকে আমরা কেলাস বলবো। সেটা তো এখানে হবে না, কারণ এখানে প্লাস মাইনাস নেই। তাহলে কি হবে, তাহলে দেখো ইলেকট্রন গুলো এই ক্ষেত্রে কি ঘুরতে ঘুরতে থাকে, ঠিক আছে। এবার ঘুরতে থাকতে থাকতে কখনো এক জায়গায় কি আমাদের বেশি চলে যায়, কখনো এক জায়গায় একটু কম চলে যায়। তো যেখানে একটু কম চলে যাবে সেখানে কি হবে, আমাদের পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার চলে আসে, আর যেখানে একটু বেশি চলে যায় সেখানে পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার চলে আসে। তো ওই যে হালকা একটা পজিটিভ হালকা একটা নেগেটিভের ছোঁয়া, তার থেকে তৈরি হয় এদের মধ্যে একটা সামান্য একটা আকর্ষণ বল। তাহলে এরকম ভাবে যখন আমাদের কি বিভিন্ন অণুগুলো পাশাপাশি থাকে, ধরো জলের অণু,
বা ধরো আমি হাইড্রোজেন গ্যাসের কথা বলছি, তাহলে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এরকম ভাবে যে অনেকগুলো হাইড্রোজেন গ্যাস পরস্পর পাশাপাশি থাকছে, এদের মধ্যে যে একটা হালকা আকর্ষণ বল, এই মৃদু আকর্ষণ বলটাকে আমরা কি বলি? এই মৃদু আকর্ষণ বলটাকে আমরা বলি আমাদের ইন্টার মলিকুলার ফোর্স। অর্থাৎ এই যে আমাদের অণুগুলো আছে, এরকম আলাদা আলাদা অণুদের মধ্যেকার ফোর্স। আমি ওই অণুদের মধ্যেকার পরমাণুগুলোর মধ্যে ফোর্স বলছি না, ওই অণুর মধ্যে, একটা অণুর মধ্যে যে পরমাণুদের মধ্যে আকর্ষণ বল, সেটা হচ্ছে তার সমযোজী বন্ধন, যেটা শক্তিশালী হয়। আমি বলছি এরকম যে পাশাপাশি অণুগুলো আছে, ওই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিরকম, ঠিক আছে? ধরো তোমার বাড়িতে তিনজন রয়েছে, তুমি, তোমার বাবা, তোমার মা, তোমাদের মধ্যে আকর্ষণ বলটা তো ভালো আছে, তোমাদের মধ্যে বন্ডিং ভালো আছে, কিন্তু তোমার সাথে তোমার পাশের বাড়ির সম্পর্ক কি ভালো, সেটা আমাকে জিজ্ঞাসা করছি আমি। তাহলে তোমার মধ্যে যে বন্ডটা আছে তোমার সাথে তোমার বাবা এবং মায়ের, অর্থাৎ তোমার বাড়ির মধ্যে যে উপাদানগুলো আছে, তুমি, তোমার বাবা, তোমার মা, তাদের মধ্যেকার যে বল সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ফোর্স। অর্থাৎ এই যে অণু, ওই অণুর ভিতরের উপাদানগুলোর কথা বলা হচ্ছে, তাদের মধ্যেকার যে ফোর্স। এইবার আমি বলছি এরকমই তো আলাদা আলাদা বাড়িগুলো পাশাপাশি আছে, তোমাদের সবার প্রতিবেশীগুলো পাশাপাশি থাকো তোমরা, তাহলে তাদের মধ্যে কি আকর্ষণটা ভালো, তাদের মধ্যে কি রিলেশন ভালো, সম্পর্ক ভালো, তাহলে সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, যেটা কিন্তু মৃদু স্বাভাবিক। তোমার সাথে তোমার মা বাবার যেরকম সম্পর্ক, তোমার পাশের বাড়ির লোকেদের সাথে অত ভালো সম্পর্ক নেই তোমাদের, তাহলে কি হবে, তোমাদের মধ্যবর্তী কিন্তু একটা মৃদু আকর্ষণ বল আছে। ওই সামান্য পাশের বাড়ি থাকি তো পাশের বাড়ির সাথে কি ওই যেরকম প্রতিবেশীর সম্পর্ক, মা বাবার মতো সম্পর্ক তো হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মৃদু আকর্ষণ বল হয়, তাকে আমরা বলি আমাদের ভ্যান্ডার ওয়াল ফোর্সেস বা ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল। এটা কিরকম হয়, এটা কিন্তু আমাদের মৃদু আকর্ষণ বল হয়। তো যেহেতু এখানে ওরকম নেটওয়ার্কের কোনো বালাই নেই, যেখানে কি আমাদের শক্তিশালী একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, যার ফলে একদম শক্ত করে ধরে রেখেছে একটা আমাদের কি কঠিন পদার্থ তৈরি হচ্ছে, এখানে তো সেরকম না। এখানে প্রত্যেকটা অণু কি একদম লুজলি বাউন্ড হয়ে একে অপরের সাথে চিপকে রয়েছে। তাহলে আমি যদি তাপ দিই তাহলে ভাঙতে পারবো সহজে। আবার আমি যদি বলি যে এরা কি একদম একদম কাছাকাছি তো নেই, একটা H2 অণু, তার একটু দূরে আরেকটা H2 অণু, তার আরেকটু দূরে একটা H2 অণু, একদম মৃদুভাবে আলগাভাবে কিন্তু পরস্পরের সাথে যুক্ত রয়েছে। তাহলে এরা কি হবে, এরা কি কঠিন হতে পারবে না? কারণ এরা তো দূরে দূরে আছে, কাছাকাছি থাকলে তো কঠিন হবে। তাহলে দূরে দূরে আছে বলে এরা কি হয়, সাধারণত গ্যাসই হয়, নাহলে তরল হয়। আর খুব যদি আমাদের কখনো একটু বড় হয়, একটু ভারী হয়, তাহলে তখন তাদের সারফেস এরিয়া বেড়ে যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের ক্লাস 11-12 জিনিস, ঠিক আছে, এখন বুঝতে পারবে না, বাট তখন সারফেস এরিয়া বেড়ে যায়, তখন আমাদের তখন কিন্তু সেটা নরম কঠিন পদার্থ হয়। ঠিক আছে, তো আমাদের এই যে ভ্যান্ডারওয়াল বল, এই ভ্যান্ডারওয়াল যে ফোর্সটা, ওটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে, আর সারফেস এরিয়া বেড়ে গেলে তখন আমাদের ভ্যান্ডারওয়াল ফোর্সেসটা বেড়ে যায়, তার কারণে সেটা কঠিন তো হয়ে যায়, বাট তবুও তো একদম ল্যাটিসের মতো কঠিন হয় না। তাই তখন কি হয়, সেটা আমাদের আমাদের নরম কঠিন হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কি মনে রাখবো ক্লাস 10 লেভেলে? আমরা মনে রাখবো যে সাধারণ উষ্ণতায় সাধারণত সমযোজী যৌগগুলো কিন্তু গ্যাসীয় হয়, যেরকম অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো। তরল কারা হতে পারে, যেরকম জল। একমাত্র তরল অধাতু সেটা কি, আমাদের ব্রোমিন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কি একমাত্র তরল অধাতু সেটাকে, সেটা হচ্ছে আমাদের ব্রোমিন। ঠিক আছে, এটা কোথা থেকে আসে, এটা আসবে কিন্তু আমাদের পর্যায় সারণীর কোশ্চেন থেকে। ঠিক আছে, অথবা খুব নরম কঠিন, যেরকম আমাদের আয়োডিন। কি করে হয় বললাম, যে এদের কি হয়, এটা বড় হয়, ভারী হয়, তার ফলে কি হয়, এদের সারফেস এরিয়া বেড়ে যায়। ঠিক আছে, যেই সারফেস এরিয়া বেড়ে যায় তখন কি হয়, এদের ওই যে মধ্যেকার ভ্যান্ডারওয়াল ফোর্সেস সেটা একটু বেশি হয়ে যায়, ফলে তারা কাছাকাছি চলে আসে এবং আমাদের কঠিন তো হয়ে যায়, কিন্তু একদম ল্যাটিসের মতো অ্যাট্রাকশন করতে পারে না। তাই জন্য কিন্তু একদম পুরো এমন কঠিন হয় না, যেটা আমি আয়নিক কম্পাউন্ডের সাথে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে একটি অণু আরেকটি অণুকে খুব দুর্বল ভাবে একটা বল দ্বারা আকর্ষণ করে, যার নাম হচ্ছে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বা ভ্যান্ডারওয়াল ফোর্সেস। ঠিক আছে, এটা তোমাদের লাগবে না যে কারণটা কি, তোমাদের বইতে নেই এটা। ঠিক আছে, আচ্ছা, তারপর কি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্যতিক্রম হচ্ছে কার্বনের রূপভেদ হীরক বা হীরা এবং গ্রাফাইট এবং বালি বা সিলিকা, সেটা কিন্তু আমাদের সমযোজী যৌগ। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু অসংখ্য পরমাণু দিয়ে বিশাল বড় বড় নেটওয়ার্ক তৈরি করে, মানে কেলাসের মতো কিন্তু একটা জালক তৈরি করে, ফলে এরা কিন্তু সাধারণ অবস্থায় অত্যন্ত কঠিন হয়, একদম সলিড প্রকৃতির হয়। ঠিক আছে, খুব বড় বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলছে, তো তখন কি হয়, ওদের মধ্যে অ্যাট্রাকশনটা কিন্তু বেশি হয়, তাহলে তখন কি হয়, তারা কিন্তু একদম শক্তপোক্ত একটা কঠিন তৈরি হয়। ঠিক আছে, হীরক একদম শক্তপোক্ত হয়, গ্রাফাইটও একই রকম। ঠিক আছে, আবার সিলিকাও একই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এদের এক্সেপশন। বাদ বাকি প্রত্যেকটা আমাদের যে সমযোজী যৌগ, তারা হয় গ্যাসীয় হবে, নয় তরল হবে, আর নাহলে নরম কঠিন হয়। কিন্তু ব্যতিক্রম আমাদের হীরক বা গ্রাফাইট, সেটা কিন্তু আমাদের শক্তপোক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। একই কারণ, যে এদের মধ্যে কি দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে, তাই ভাঙতে খুব সামান্য পরিমাণ তাপ শক্তি লাগবে। তাহলে কি বলবো, যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয় এবং সহজে কিন্তু এরা উদ্বায়ী হয়, অর্থাৎ আমি যদি একটুখানি তাপ দিই তাহলে কিন্তু এরা উবে যাবে। ঠিক আছে, গ্যাসই হয়ে যেতে পারবে। আচ্ছা,
তাহলে এর ব্যতিক্রম কি? এরও ব্যতিক্রম একই, হীরক গ্রাফাইট সিলিকা। তাই হীরক গ্রাফাইট সিলিকা এরা তো আমাদের শক্ত কঠিন, তাহলে এদের মতো পদার্থের কিন্তু গলনাঙ্ক অত্যন্ত বেশি। কেন? কারণ এদের বিশাল ত্রিমাত্রিক সমযোজী জালক থাকে। এরা কি ওই আয়নিক ল্যাটিস তৈরি করে? না, এরা বিশাল একটা ত্রিমাত্রিক সমযোজী জালক তৈরি করে। ঠিক আছে, তাহলে এটাকেও ভাঙতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যার ফলে সমযোজী হওয়া সত্ত্বেও হীরকের গলনাঙ্ক কিন্তু প্রায় 3500-এরও বেশি। ঠিক আছে, তার মানে একটা হীরাকে কিন্তু তুমি সহজে গলাতে পারবে না, খুব হাই টেম্পারেচার লাগবে, যেটা প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কল্পনা করে দেখো, যখন বাইরে 42 ডিগ্রি সেলসিয়াস হয় তখন তুমি একদম ঘামে ছুটতে থাকো, আর সেটা আমি বলছি 3500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছি আমাদের দ্রাব্যতা। তা আমি বলেছিলাম একটা কথা কি, লাইক ডিজলভস লাইক, কি বলেছিলাম? লাইক ডিজলভস লাইক, তাই তো? তার মানে একই রকমের যে পদার্থগুলো আছে তারা একই রকম দ্রাবকে কি ডিজলভ করে। যেমন পোলার সলভেন্ট কি করবে? আমাদের পোলার পোলার কম্পাউন্ড কি হবে? পোলার সলভেন্টে ডিজলভ হয়। আমাদের ধ্রুবীয় দ্রাবকে কে দ্রাব্য হয়? যারা আমাদের কিন্তু ধ্রুবীয় কম্পাউন্ড, অর্থাৎ আমাদের আয়নিক কম্পাউন্ড। তাহলে আমার সমযোজী কি হবে? হবে না। তাহলে সমযোজী যৌগগুলো সাধারণত জলের মতো ধ্রুবীয় দ্রাবকে কিন্তু অদ্রাব্য হয় বা অদ্রবণীয় হয়, কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, অ্যালকোহল, অ্যালকোহল না, অ্যালকোহল তো আমাদের কি? অ্যালকোহল হচ্ছে আমাদের ধ্রুবীয় দ্রাবক, তাহলে সেখানে কিন্তু সহজেই দ্রবণীয় বা দ্রাব্য হয়। কারণ সিম্পল, কারণ এরা পোলার নয়, এরা নন পোলার। তাহলে সমযোজী অণুগুলো সাধারণত কি নিস্তড়িত হয়, নন পোলার হয়, এবং তাদের জলের অণুর মেরুপ্রান্ত কি আকর্ষণ করতে পারে না। তার ফলে এগুলো রিজন তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট নয়, ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট। যে চিনি, গ্লুকোজ, চিনি জলে দিলে গুলে যায় না, তাহলে চিনি তো একটা আমাদের কি সমযোজী যৌগ, কিন্তু চিনি, গ্লুকোজ, অ্যামোনিয়া, HCl গ্যাস, এগুলো কিন্তু প্রত্যেকেই সমযোজী যৌগ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা জলে দারুণভাবে দ্রবণীয়। ঠিক আছে, কারণ এরা জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে ফেলে অথবা জলে আয়নিত হয়ে যায়। ঠিক আছে, দেখবো একটু পরেই। চিনি গ্লুকোজ কি জলে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে যায়, এবং অ্যামোনিয়া আর HCl গ্যাস আমরা দেখবো যে জলে গেলে কিন্তু আয়নিত হয়ে যায়, অর্থাৎ আয়ন তৈরি করে ফেলে আয়নীয় যৌগদের মতো। ঠিক আছে, আচ্ছা, এবার তড়িৎ পরিবাহিতা। আমরা কি বলেছিলাম যে আমাদের আয়নীয় যৌগগুলো আমাদের তড়িতের সুপরিবাহী, আর আমাদের সমযোজী যৌগ কি হবে? তড়িতের কুপরিবাহী। কেন? কারণ সমযোজী যৌগগুলো কঠিন, তরল বা গলিত কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। কেন? কারণ ইলেকট্রন শেয়ারিং এ আটকে থাকে। তাহলে কি কোনো মুক্ত আয়ন বা ইলেকট্রন এখানেও পাই না আমরা। ঠিক আছে, আচ্ছা, গ্রাফাইটের ক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখতে পাই কি, গ্রাফাইটের গঠনের প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটি করে ডিলোকালাইজ পাই ইলেকট্রন আমরা পাই। তাই কি আমরা সমযোজী যৌগ হলেও গ্রাফাইটকে কিন্তু বলবো যে এটা তড়িতের সুপরিবাহী। ডিলোকালাইজড পাই ইলেকট্রন কি, এটা তোমরা এখন বুঝবে না, শুধু এরকম ভাবে যে তোমরা মুক্ত ইলেকট্রন কিন্তু গ্রাফাইটে পাবে। তাই জন্য কি হবে, গ্রাফাইটে যেহেতু ইলেকট্রন রয়েছে তাই ইলেকট্রন ছুট দিলে কি হবে, আমাদের তড়িৎ তৈরি হবে। তাহলে তড়িৎ তৈরি হলে কি আমি বলতে পারবো যে এরা তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, আর আমি যদি বলি দলীয় দ্রবণের কথা, তাহলে বিশুদ্ধ HCl বা NH3 যখন আমাদের গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে কিন্তু কুপরিবাহী। তাই লিখছি কি, বিশুদ্ধ HCl বা NH3 গ্যাস আমাদের কুপরিবাহী। কিন্তু জলে যদি আমি দিই, তাহলে জলে দিলে কিন্তু তা আয়নে ভেঙে যায়, যেরকম H+Cl- এ ভেঙে যাবে, তাহলে তখন কিন্তু তারা তড়িৎ পরিবাহনে সক্ষম হয়। ঠিক আছে, আমি এটাকে করে দেখাচ্ছি। দেখো, যদি আমি NH3 কে কি করি, NH3 কে আমি কি করছি, জলের মধ্যে দিচ্ছি। ঠিক আছে, জলের মধ্যে দিলেই ও তৈরি করে কি, NH4OH তৈরি করে। আর NH4OH তৈরি করলেই কি হবে, ও NH4 প্লাস আর তার সাথে OH মাইনাসে তৈরি হয়ে যায়। তাহলে এখানে প্লাস মাইনাস তৈরি হলো, হয়ে গেল। তাহলে প্লাস মাইনাস থাকলে কি হবে, আমাদের আয়ন তৈরি হচ্ছে, তার মানে ওরা কিন্তু কি করবে, তড়িৎ পরিবহন করতে পারবে। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু এটা হয়, আরো পরে আবার এক্সপ্লেন করবো, চিন্তা নেই। আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট যেটা তোমরা শুধুমাত্র মনে রাখবে, এর কিন্তু তোমাদের রিজন তোমাদের মাথায় এখন ঢুকবে না, কারণ এটা তোমরা পড়বে ক্লাস 11-এ উঠলে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। দেখো, আমি হালকা করে বলছি যে তখন তোমরা পড়বে যে একটা আমাদের স্ফেরিক্যাল অরবিটাল হয়, একটা আমাদের ডাম্বেল অরবিটাল হয়, একটা আমাদের ডাবল ডাম্বেল হয়, যেটা বিভিন্ন রকমের আকারের হয়, এখন আঁকছি না তাহলে খুব কমপ্লেক্স হয়ে যাবে। যাই হোক, তাহলে তুমি একটা কথা ভাবো, এই দুটো নিয়ে ভাবো, যদি তুমি এই গোলটাকে এই বরাবর আনো তাহলে কি এখানে যুক্ত হতে পারবে? না, কারণ এইখানে কি আমাদের যুক্ত হওয়া যায় না, এই মাথায় যুক্ত হবে। তাহলে হয় এরকম ভাবে আসতে হবে, নয় এরকম ভাবে আসতে হবে। এইভাবে আসলে বা এইভাবে আসলে তো হবে না। তার মানে কি একটা নির্দিষ্ট দিক থাকবে, যেহেতু এখানে অরবিটাল ওভারল্যাপিং এর কনসেপ্ট কিন্তু চলে আসবে, তাই তো? তাহলে এই কারণে আমাদের যে সমযোজী যৌগ তারা কিন্তু একটা নির্দিষ্ট দিক রাখবে, তাই তো? তাই এদেরকে আমরা কি বলবো, এরা ডাইরেকশনাল ইন নেচার, অর্থাৎ এদের কিন্তু নির্দিষ্ট একটা দিক রয়েছে। তাহলে সমযোজী বন্ধন হলো দিকদর্শী বা অভিমুখযুক্ত বা নন ডাইরেকশনাল ইন নেচার। আর আমাদের আয়নীয় যৌগ কি বলেছিলাম, নন ডাইরেকশনাল ইন নেচার, মানে ওদের কোনো ডাইরেকশন নেই, কারণ প্লাস মাইনাস তো যেদিক থেকে আসুক না কেন আকর্ষণ করে নেবে। ঠিক আছে, কারণ কি, কারণ ইলেকট্রন শেয়ারিং যে স্পেস, ওখানে যে অরবিটাল গুলো আসবে তারা কিন্তু একটা নির্দিষ্ট দিকে বা কোণেই একদম আসে। ঠিক আছে, তাহলে এর ফলে কি হয়, নির্দিষ্ট জ্যামিতিক আকার আমরা পাই। আর এরকম যখন নির্দিষ্ট জ্যামিতিক আকার পাই, যখন নির্দিষ্ট একটা দিক থাকে, তখন কিন্তু আমরা সমাবয়বতা বা আইসোমেরিজম দেখতে পাই। এইটুকু যেটুকু বললাম আমি মুখে, সেটুকুই তোমাদের লাগবে, এর বাড়তি কিচ্ছু তোমাদের লাগবে না। ঠিক আছে, তো এর কারণ, এর কি আকর্ষণ করে কি করে না, সেগুলো তোমাদের জানার দরকার নেই, কারণ সেগুলো ক্লাস 11-এর জিনিস। ঠিক আছে,
তাহলে এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি, যে আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কি। সব বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলেছি। আমরা আমাদের আয়নীয় যৌগেরও 5টা বৈশিষ্ট্য পড়েছিলাম, আমরা আমাদের সমযোজী যৌগেরও 5টা বৈশিষ্ট্য পড়ে ফেললাম। ঠিক আছে, এবার চলে আসি আমি তাহলে এদের পার্থক্যতে। তাহলে গঠনকারী উপাদান, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগতে কি হয়, একটা ধাতু থাকে যে কি আমাদের ইলেকট্রন বর্জন করে করে ক্যাটায়ন তৈরি করে, আর একটা অধাতু থাকে যে কি ইলেকট্রন গ্রহণ করে করে কি করে আমাদের অ্যানায়ন তৈরি করে। ক্যাটায়ন আয়ন পরস্পর যুক্ত হয়ে কি হয়, আমাদের আয়নীয় যৌগ গঠন হয়। সমযোজী যৌগ অপরপক্ষে কি করে, দুটো অধাতু নেয়, অধাতু নিয়ে কি হয় তাদের মিলনে গঠিত হয়। এখানে কি হয়, ইলেকট্রন শেয়ারিং হয়, তাই তো। আর এখানে কি হয়, এখানে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারিং হয়। এখানে কি হয়, কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই তো, ইলেকট্রন পুরোপুরি চলে যায়। তাহলে এখানে বন্ধনের প্রকৃতি কি বলবো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, কি বলবো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি হয়ে বন্ধন গঠন হয় স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে, তাই তো। ইলেকট্রন জোড় গঠন করে কি হয়, আমাদের সমযোজী যৌগ তৈরি হয় এবং উভয়ের মাধ্যমে তা কিন্তু সমভাবে ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, ভৌত অবস্থা কি বলবো, সাধারণ উষ্ণতায় এটা কঠিন হয় এবং কেলাসাকার হয় সাধারণত, এবং এর ক্ষেত্রে কিন্তু এটা গ্যাসীয় বা তরল হয় অথবা নরম কঠিন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কথায় আসলে, এখানে যেহেতু তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল থাকে তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়, কিন্তু এখানে যেহেতু দুর্বল আকর্ষণ বল থাকে, ওই ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল, যে ওই ইন্টারমলিকুলার ফোর্সেস এর হিসেবে, তাহলে তখন কি আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম হয়। ব্যতিক্রম হচ্ছে আমাদের হীরক, ঠিক আছে, বা হীরা। এবং যদি তড়িৎ পরিবাহিতার কথা বলি, তাহলে কঠিন অবস্থায় কিন্তু আমাদের আয়নিক যে কম্পাউন্ড গুলো আছে তারা আমাদের কোনো তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা আমাদের যদি জলীয় দ্রবণে পাঠাই তাহলে কিন্তু সেটা আমাদের সুপরিবাহী হয়ে যায়। একই রকম ভাবে আমি যদি সমযোজী যৌগের কথা বলি, তাহলে কোনো অবস্থাতেই কিন্তু এরা তড়িৎ পরিবহন করে না, তাহলে আমি কি বলতে পারি, এদেরকে বলতে পারি কুপরিবাহী। ব্যতিক্রম হচ্ছে আমাদের গ্রাফাইট। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা, ওই যে যেটা আমি বলছিলাম যে আমাদের কি এই কথাগুলো, যে আমাদের NH3 আমাদের জলে চলে গেলে এটা করে, এটা আমাদের এক্সেপশন। ঠিক আছে, তাই আমি সাধারণভাবে এখানে বলছি যে কোনো অবস্থাতেই কিন্তু করে না বাদ বাকি প্রত্যেকে। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগের দিনের মতো। বলছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা এরকম একটা সমযোজী যৌগের উদাহরণ দাও। যদি আয়নিক বলতো তাহলে আমি কি বলতাম, লবণ, তাই তো, NaCl। আর যদি দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যেটা আমরা রোজ খাই, কি আমাদের জল, তাহলে জল তো H2O, হাইড্রোজেন অক্সিজেন, তাহলে কোনো ধাতু নেই, তার মানে অধাতু অধাতু, তার মানে কি এটা একটা সমযোজী যৌগ। ঠিক আছে। তাছাড়া গ্লুকোজও বলতে পারি আমরা, চিনি বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন অনুটি সমযোজী ত্রিবন্ধন দেখা যায়, তাহলে ত্রিবন্ধন আমি নাইট্রোজেন বলতে পারতাম, আমি বলতে পারতাম আমাদের অ্যাসিটিলিন, যেটা আমাদের অপশনে থাকবে। ঠিক আছে। নিচের কোন সমযোজী পদার্থটি তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে আমাদের গ্রাফাইট আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর বলছে আমাদের কি সাধারণ উষ্ণতায় তরল একটা সমযোজী যৌগের উদাহরণ দাও। যেমন আমি বলতে পারি ব্রোমিন, সেটা কি আমাদের জল, ব্রোমিন ছাড়া। ঠিক আছে। তাছাড়া আমি যদি বলি নিচের কোন যৌগটি গঠনের সময় অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, তাহলে অনেকগুলো আমি আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম। সেরকম আমাদের হতে পারে BF3, আমাদের হতে পারে PCl5, আমাদের হতে পারে SF6। আগের লেকচারে আমি বলে দিয়েছিলাম। তো আমাদের হাইপার ভ্যালেন্ট মলিকিউল হতে পারে, আমাদের হাইপোভ্যালেন্ট মলিকিউল হতে পারে, আমাদের হতে পারে হচ্ছে অড ইলেকট্রন স্পিসিস। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলো কিন্তু আমাদের হতে পারে। এরকম যেটা আমাদের অপশন থাকবে সেটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে। এবার যদি বড় কোয়েশ্চেন আমি বলি কনসেপচুয়াল, তাহলে বলতে পারে চিনি বা গ্লুকোজ সমযোজী হওয়া সত্ত্বেও জলে কেন সহজে দ্রবীভূত হয়। এর রিজনটা আছে আমাদের ফোনে। ফোন মানে হচ্ছে FON। যদি আমাদের হাইড্রোজেনের সাথে কখনো F থাকে, O থাকে বা N থাকে, তাহলে সেটা কি তৈরি করে, তখন সেটা একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। ঠিক আছে। আর হাইড্রোজেন বন্ডিং থাকলে তখন কিন্তু সেটা আমাদের জলে আকর্ষণের মাধ্যমে দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন রিজন। খুব বেশি রিজন তোমাদের বুঝতে হবে না, তোমাদের মনে রাখলেই চলবে। তাহলে বলবো সমযোজী যৌগ সাধারণত জলে অদ্রবণীয় হয়, অর্থাৎ অদ্রাব্য হয়, কিন্তু চিনি বা গ্লুকোজ সমযোজী হওয়া সত্ত্বেও জলে অত্যন্ত দ্রবণীয়। কেন? কারণ চিনি বা গ্লুকোজের অণুতে একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যেটা কি আমাদের OH, তার মানে O রয়েছে। এবার জলে মেশালে এই অণুগুলো জলের অণুর সাথে এক বিশেষ আকর্ষণ বল তৈরি করে, যাকে আমরা কি বলি, হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে কি হয়, এই শক্তিশালী বন্ধন গঠনের কারণে এটা কিন্তু জলে সহজে দ্রাব্য হতে পারে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কথা আমাদেরকে বলছে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণভাবে অনেক কম হয় কেন। কারণ ওই যে বলেছিলাম, এদের মধ্যে কি কাজ করে, দুর্বল ভ্যান্ডার বল আকর্ষণ বল কাজ করে। তাহলে সামান্য যদি আমি তাপ শক্তি দিই, তাহলেই কিন্তু অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং গলে যায় বা গ্যাসে পরিণত হয়ে যায়। তাই আমি কি বলছি, যে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু খুবই কম হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে যে শুষ্ক HCl গ্যাস HCl তখন তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় অবস্থায় কেন করে। একইটা আমি বলবো আমাদের NH3 এর জন্য, যে শুষ্ক থাকলে সে কিন্তু গ্যাসীয় অবস্থায় করে না, কিন্তু জলীয় অবস্থায় করে। কেন? কারণ দেখো, আমি যখন HCl কে জলে পাঠাচ্ছি, তাহলে HCl কে আমি যখন জলে পাঠাচ্ছি, অর্থাৎ HCl অ্যাকুয়াস বলছি, তখন ওটা কি তৈরি করছে, H3O প্লাস তৈরি করছে, আর কিন্তু আমাদের Cl মাইনাস তৈরি করছে। তাহলে এই যে প্লাস মাইনাস তৈরি করলো, তাহলে এই যে আমাদের আয়ন তৈরি হয়ে গেল, তাহলে কি হবে, তখন আমাদের তৈরি হয়ে যাবে আমাদের কারেন্ট। তাহলে আমি কি বলবো, যে তখন তড়িৎ পরিবহন করতে পারবে। H3O প্লাস মানে ওটা H প্লাস। ঠিক আছে, H প্লাস এর সাথে H2O যোগ করো, H3O প্লাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটাই এখানে লেখা আছে। আবার যদি NH3 এর কথা বলি, তাহলে আমি কি বলছি, যে NH3 যদি জলের সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি করে, তখন সেটা তৈরি করে NH4OH। আর NH4OH কি হয়,
NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন এবং OH মাইনাস দুটো আয়নে কিন্তু ভাঙতে পারে, ঠিক আছে। তাহলে যেই এরা ভেঙে গেল তাহলে আয়ন তৈরি করলো, তাহলে আমি কি বলবো যে শুষ্ক NH3 নিস্তরিত অণু, তাই এটা কুপরিবাহী, কিন্তু জলে দ্রবীভূত করলে এটা জলের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH তৈরি করে, এবং এটা ভেঙে গেলে কি হয় আমাদের NH4 প্লাস ও OH মাইনাস আয়ন দেয়। এর ফলে কিন্তু মুক্ত আয়ন তৈরি হয়ে তড়িৎ পরিবহন হতে পারে। বোঝা গেল? তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু একই উত্তর। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন এরকম করতে পারে যে এমন দুটো যৌগের উদাহরণ দাও, এমন দুটো যৌগের উদাহরণ দাও যারা গ্যাসিয়াস থাকলে হয় কুপরিবাহী, কিন্তু অ্যাকুয়াস হয়ে গেলে অর্থাৎ দ্রবীভূত করলে সে কিন্তু হয়ে যায় আমাদের সুপরিবাহী। তাহলে এটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায়, সরি আমাদের খাতায় নোটবুকে কিন্তু লিখে নেবে যে এমন দুটি যৌগের উদাহরণ দাও যারা গ্যাসীয় অবস্থায় তো কুপরিবাহী হয় কিন্তু জলীয় অবস্থায় সুপরিবাহী হয়ে যায়। তাহলে তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে কিন্তু আমাদের NH3 এবং HCl। বোঝা গেল? তাহলে আশা করি যা যা পড়িয়েছি সমস্তটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি এরকম ভাবেই প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে বুঝতে পারছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। তো কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানাবে যে কেমন ভাবে প্রত্যেকটা ক্লাস করালে তোমাদের ভালো হয়। যে ক্লাসগুলো অলরেডি করানো হচ্ছে সেগুলো ভালো করে বুঝতে পারছো কি পারছো না, ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিটগুলো তোমরা করতে পারছো নাকি সেখান থেকে কোনো ডাউট থাকছে, সেই সমস্তটাই তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং নেক্সট ভিডিও কোন চ্যাপ্টারের উপর দরকার সেটাও কিন্তু আমাকে জানাবে, সেই বুঝে কিন্তু আমি নেক্সট চ্যাপ্টার প্ল্যান করব। আপাতত ইচ্ছা আছে আমাদের যে আলো আছে, তো আলো চ্যাপ্টারের উপর দিয়ে আমাদের নেক্সট ভিডিওগুলো চালু হবে, এবং তারপরে আমরা আমাদের যে সাজেশন ভিডিওগুলো আছে সেগুলো আমরা 1 by 1 কিন্তু রোল আউট করা চালু করে দেবো। তো দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই, টাটা।